আচ্ছা, আমাদের একাদশ শ্রেণী এবং আমাদের তো টেক্সট সবগুলো পড়তে হবে, যেমন আমাদের 9-10-এও পড়তে হয়, 11-12-এও পড়তে হবে। তো সেখান থেকে ফার্স্ট যে গল্পটা আছে, এতগুলো রয়েছে। তো আমি তো যতটা সম্ভব পড়ে দিয়েছি, বাকিটা তোমরা পড়বে, তারপর পরীক্ষা নেব। আহ, যতটা সম্ভব হয় সব থেকে, যেটা হচ্ছে যে পৌরাণিক আধুনিক, হয়তো আমাকে একটু আহ, আমি তো একেবারে ধরে ধরে টেক্সট পড়ালে শেষ করতে পারবো না কোনোদিন। তাই মোটামুটি ভাবে গল্পর যেটুকু সারাংশ, এবং তোমাদেরকেও আমি সেভাবেই বলবো পড়বে গুরুত্বপূর্ণ লাইনগুলো। তবু সাহিত্য কথা থেকে মোটামুটি ভাবে টেক্সট গুলো ভালো করে পড়লেই, ঠিক আছে। এখানে যে মূল বিষয়টা হচ্ছে যে বা গুরুত্বপূর্ণ যেগুলো লাইন রয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি, যেগুলো থেকে পড়তে হবে। ফার্স্ট অফ অল, এটা পৌরাণিক এবং আধুনিক বনফুলের এই গল্পটা অনুগামিনী গল্প গ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, এখানে সবগুলো জানা যায় না, যেগুলো মোটামুটি ভাবে জানা যায় সেগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। অনুগামিনী বলে গল্প গ্রন্থ রয়েছে, 1958 সালের গল্প গ্রন্থ। সেই 1958 সালের গল্প গ্রন্থের অন্তর্গত হচ্ছে অনুগামিনী গল্প গ্রন্থের অন্তর্গত হচ্ছে এই পৌরাণিক আধুনিক গল্পটি, যেটি শৈলজানন্দ মুখোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। যে গ্রন্থটি লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। আমরা যখন কালকে কথার সাহিত্যে বনফুল পড়ছিলাম, বারবার বলছিলাম যে তিনি যেহেতু ব্যক্তিগত জীবনে ডাক্তার ছিলেন, তো সেহেতু ডাক্তারি পেশার সঙ্গে মানে আর কি যে বিষয়গুলো জড়িত, সেই বিষয়গুলো কিন্তু তার লেখনীর মধ্যে বারবার ফুটে উঠেছে। তো এক্ষেত্রে কিন্তু এটাও তার ব্যতিক্রম নয়, এক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা কিন্তু খুব সেই বিষয়টা কিন্তু এই গল্পের মধ্যেও দেখা গেছে। যেখানে মূল বিষয়টা ছিল যে মানে একটা যে চিকিৎসকের যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, তার যে একটা অর্থ লোলুপতা, ঠিক আছে, লোভ, এই বিষয়গুলো। এবং এই গল্পের পটভূমিতে আমরা দেখছি যে একটা রোগী মৃত্যু ঘটেছে। সেই রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে, যেখানে যিনি গল্পটা বলছেন অর্থাৎ গল্পকথক, যিনি কিনা একজন পেশায় চিকিৎসক, সেই গল্পকথক এবং চিকিৎসকের মধ্যে, সেই চিকিৎসকের মধ্যে কি হচ্ছে, বিবেকের দংশন হচ্ছে। মানে যিনি চিকিৎসক, একদিকে তার গল্পকথক, তিনি গল্প বলছেন, আবার তার চিকিৎসক যে মনোবৃত্তি, সেটা কোথাও তাকে বিবেকের দংশনে কিন্তু দংশন করছে। ঠিক আছে, এইভাবে অলৌকিক একটা গল্প, যেটা প্রাচীনকাল এবং বর্তমান আধুনিক কালের একটা পরিপ্রেক্ষিতে গল্পটা কিন্তু রচিত হয়েছে। এখানে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যে চরিত্রগুলো দেখব, যে চরিত্রগুলো এখানে আমরা দেখছি, যে শুনে আমি বললাম ওকে হাসপাতালেই নিয়ে যান, কেন আপনি পারবেন না? পাঠক মশাই সবিনয়ে জিজ্ঞাসা করলেন। এই যে পাঠক মশাই, এই পাঠক মশাই কে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তাহলে পাঠক মশাই একটা গুরুত্বপূর্ণ চরিত্র গল্পে। জিজ্ঞাসা করলেন, পারবো, কিন্তু হাসপাতালে এসব করা ভালো। আজকাল যিনি লেডি ডাক্তার এসেছেন তার খুব হাত যশ, মানে তিনি খুব ভালো, ঠিক আছে, মানে তিনি পেশায় খুবই তার নাম যশ রয়েছে, এই বিষয়টা বোঝাচ্ছে। হাত যশ অর্থাৎ খুব সম্মানিত, যার যার মানে আর কি, সে খুব ভালো চিকিৎসা করে। এটা চুপ করে রইলেন পাঠক মশাই কয়েক মুহূর্ত। তারপর মুচকি হেসে বললেন, একটি গল্প শুনবেন? বলছে, কি গল্প? পৌরাণিক গল্প, যদি শোনেন তো বলুন। যদিও খুব বিরক্ত লাগছিল, তবু প্রবীণ পাঠক মশাইকে না বলতে মানে পারলাম না। এটা কথক বলছেন, কথকই তো গল্পটা বলছে। তো বলছে যে পুরাকালে একজন ব্রাহ্মণ ছিলেন। বিবাহ করবার কিছুদিন পরে তিনি অনুভব করলেন যে তিনি পথভ্রষ্ট হয়েছেন, ব্রহ্ম থেকে ক্রমশ সরে যাচ্ছেন। অর্থাৎ আমরা জানি যে যে কারণে, অর্থাৎ ব্রহ্ম শিক্ষা, অর্থাৎ তার যে সন্ন্যাস, এই জায়গাগুলো আমরা তো জানি যে সংসার জীবনটা সম্পূর্ণ আলাদা, আর ব্রহ্মচর্য অর্থাৎ এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো তিনি যেহেতু ব্রাহ্মণ, তিনি মনে করছেন যে না, তিনি হয়তো বিবাহ করে ভুল করেছেন, তার ফলে তিনি বাড়ি থেকে একদিন কি করলেন, চলে গেলেন। হিমালয়ে গিয়ে শুরু করলেন তপস্যা। তাহলে তিনি কোথায় গিয়ে তপস্যা শুরু করেছিলেন? সেটা হচ্ছে হিমালয়ে।
হিমালয়ে গিয়ে তিনি তপস্যা শুরু করলেন। আচ্ছা, গল্পের শুরুতে যে পৌরাণিক গল্প রয়েছে সেখানে এই ব্রাহ্মণ বাড়ি থেকে অন্তর্ধান হয়েছিলেন এবং তিনি চলে যাচ্ছেন হিমালয়। তারপরে কি হচ্ছে, তিনি তখন তারপরে বহুদিন পরে তিনি কি করলেন না তপস্যা করে তিনি তপস্যা করলেন তারপরে, এবং তিনি ভগবান ব্রাহ্মণের সামনে এলেন, ঠিক আছে, এবং ব্রাহ্মণকে তিনি বর দান করলেন, অর্থাৎ তপস্যা করার তার যে মানে আর কি পথ, যে ভগবান তাকে বর দান করলেন যে তিনি যে কোনো লোককে অমর করে দিতে পারবেন। তো এইভাবে ব্রাহ্মণ তারপরে কি করলো, হিমালয় থেকে ফিরে এলো, এসে দেখলো যে তার পত্নী বৃদ্ধা হয়েছেন এবং একটি সুদর্শন যুবক অল্প বয়সী একটি ছেলে তার পরিচর্যা করছে। তো সেই ব্রাহ্মণ সেই পুত্রের হস্তরেখা তিনি মানে জ্যোতিষ যেটাকে আমরা বলি, তিনি দেখলেন যে তার মানে পুত্রের আর কি হাত দেখে বললেন যে তো এই পুত্র আর কি তার ভূমিষ্ঠ হয়েছিল সে ব্রাহ্মণ চলে যাওয়ার পর, এবং যেটা শোনা যায় যে মাত্র আর 1 বছর আয়ু আছে, মানে সেই ব্রাহ্মণ তার সেই পুত্রের হাত দেখে বললেন যে মাত্র 1 বছর আয়ু আছে। এই জায়গায় এই যে ভগবানের কথা রয়েছে, এই ভগবান আসলে ছিলেন বিষ্ণু, ঠিক আছে। আচ্ছা, এই ব্রাহ্মণের নাম ভৃগুমণি, ঠিক আছে, ভৃগুমণি, আর একটা পুত্র ছিল ওনাদের, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তখন ভৃগুমণি ওর হস্তরেখা বিচার করে বললেন যে আর 1 বছর মাত্র ওর পরমায়ু আছে। শুনে থেকে আমি বড় বিমর্ষ হয়ে আছি, এর কি কোনো উপায় নাই? তপস্বী উত্তর দিলেন যে তুমি চিন্তা করো না, ওকে আমি অমর করে দিতে পারি। তাহলে এটা কার উক্তি? সেটা হচ্ছে তপস্বী। এই লাইনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে বৃদ্ধা এতটা প্রত্যাশা করেনি, তাই তাই নাকি, তাহলে ওকে অমরই করে দাও। তপস্বী ক্ষণকাল চিন্তা করলেন এবং তারপর বললেন আমি এখনই করে দিতে পারি, কিন্তু আমি করলে সেটা ভালো দেখাবে না, কারণ ও আমার ছেলে, আমি বিষ্ণুকে স্মরণ করছি, তিনি এসে করে দিন। স্মরণ করা মাত্রই বিষ্ণু এলেন, সব শুনে বললেন তাই এর জন্য আমাকে ডাকলে কেন? তুমি তো নিজেই ওকে অমর করে দিতে পারো। তপস্বী বললেন তা পারি, কিন্তু আপনি করে দিলে আরো ভালো হয়। তাহলে এখানে যে ঈশ্বরের ভগবানের কথা বলা হয়েছে সেখানে সেটা হলো, ঠিক আছে। এবার পরে আমরা দেখছি যে এখানে বিষ্ণু আবার তার কথা বললেন না ব্রহ্মার কথা বললেন, ব্রহ্মা আবার মহেশ্বরের কথা বললেন। তাহলে এইভাবে ব্রহ্মা, বিষ্ণু, তপস্বী এবং সেই যুবক মহেশ্বরের কাছে গেলেন, কারণ মহেশ্বরী হচ্ছেন ভাগ্য বিধাতা, ঠিক আছে, মহেশ্বরী হচ্ছেন ভাগ্য বিধাতা। এইভাবে 5 জন মিলে ভাগ্য বিধাতার কাছে গিয়েছিলেন। তাহলে কজন মিলে ভাগ্য বিধাতার কাছে গিয়েছিলেন এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 5 জন। একটা প্রকাণ্ড পাথরের তৈরি সিংহদ্বারের মধ্য দিয়ে গিয়ে সেই ভাগ্য বিধাতার কাছে যেতে হয়, ঠিক আছে, এবং সেটা দিয়ে যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। কি দুর্ঘটনা ঘটে না, সেই যে সিংহদ্বারটা দিয়ে ঢুকছিলেন ওখানে একটা প্রকাণ্ড একটা পাথর ছিল এবং সেটাই যুবকটির মাথায় পড়ে এবং সাথে সাথে তার মৃত্যু হয়। তো পাঠক মশাই উষার প্রথম যখন ব্যথা ধরে তখন যান নার্স আভার কাছে। তাহলে এখানে নার্স একটা চরিত্র পেলাম। কেন এই গল্পটার নাম পৌরাণিক এবং আধুনিক হয়েছে, কেন হয়েছে, এটা আমরা প্রেক্ষাপট, একটা পৌরাণিক প্রেক্ষাপট দেখছি, একটা পুরাণের গল্পর প্রেক্ষাপট যেখানে ঈশ্বরের কথা রয়েছে সেই একটা প্রেক্ষাপট দেখছি, ব্রাহ্মণের প্রেক্ষাপট দেখছি, আবার পাশাপাশি একটা বর্তমানের একটা প্রেক্ষাপট দেখছি যেখানে পাঠক মশাই রয়েছেন, যেখানে উষা রয়েছেন, উষার বাবাই হচ্ছে পাঠক মশাই, আর নার্সের নাম হচ্ছে আভা, ঠিক আছে, সেই নার্সের নাম হচ্ছে আভা। নার্স তখন বলছেন যে না ভালো ডাক্তারকে শশী বাবু, এবং উষা কি হচ্ছে হাসপাতালে মারা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে, কারণ তার প্রসব বেদনা উঠেছিল, মফস্বলের এক জমিদারের পুত্রবধূ, তার প্রসব করানোর জন্য ডাক্তারবাবু 1000 টাকা ফিস নেন, ঠিক আছে।
পুত্রবধূর প্রসব করানোর জন্য ডাক্তারবাবু 1000 টাকা ফিস দেন। তাহলে এই যে একটা কি বলবো, যখন যার দরকার তাকে যে পাওয়া যাচ্ছে না সময়ে, এটার কথাই বলা হচ্ছে। তাহলে এখানে একজন লেডি ডাক্তার, জমিদার বাবু, জমিদারের পুত্রবধূ, এই চরিত্রগুলো কিন্তু একটা পার্শ্ব চরিত্র, এগুলোর কিন্তু এখানে কোনো নাম দেওয়া নেই, এই চরিত্রগুলোর এখানে কোনো নাম দেওয়া নেই। আচ্ছা, তাহলে ওটার কোনো এখানে নাম দেওয়া নেই। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ওই যে তুমি চিন্তা করো না, ওকে আমি অমর করে দিতে পারি, সে শক্তি আমি অর্জন করেছি। তুমি চিন্তা করো না, ওকে আমি অমর করে দিতে পারি। এই যে বললো যে তুমি তো নিজেই অমর করে দিতে পারো, সে শক্তি আমি অর্জন করেছি, এই লাইনটা গুরুত্বপূর্ণ। ফার্স্ট জি, ঠিক আছে, যে লাইনগুলো বলছি, পংক্তিগুলো। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যেখানে এই যে হাহাকার করে উঠলেন, এই যে এই জায়গাটা ভাগ্যবিধাতা তাকে সম্বোধন করে বললেন, মুনিবর এখন হাহাকার করে কি হবে, ওর মৃত্যুর জন্য আপনিই দায়ী। এই যে এই লাইনটা, এটা কে বলেছিল? ভাগ্যবিধাতা। ভাগ্যবিধাতা কে? ভাগ্যবিধাতা কে? ভগবান শিব। হ্যাঁ। আচ্ছা, উষার কি হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ। পাঠক মশাই কতককে কার চিকিৎসা করতে বলেছিলেন সেটা গুরুত্বপূর্ণ। কার চিকিৎসা করতে বলেছিলেন? উষার চিকিৎসা, তাই তো? নার্সের নামটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভগবান ব্রাহ্মণকে কি বর দিলেন সেটা গুরুত্বপূর্ণ, যে সে যে কোনো ব্যক্তিকে অমর করে দিতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্রাহ্মণ যখন তার পুত্রকে অমর করার জন্য বলছেন তখন প্রথম কাকে স্মরণ করছেন? প্রথম কাকে স্মরণ করছেন? বিষ্ণুকে। ভগবান বিষ্ণু। বিষ্ণুকে। বিষ্ণু আবার কার কাছে যাচ্ছে? ব্রহ্মা। ব্রহ্মা। ব্রহ্মা তারপরে শিবের কথা বলছে। তো এই যে এই কনসিকুয়েন্টলি এই যে বিষয়গুলো রয়েছে, এটা গুরুত্বপূর্ণ। আর একটা, জমিদারের পুত্রবধূর প্রসব করাতে ফিজ, কত টাকা ফিজ নিয়েছিলেন সেইটা গুরুত্বপূর্ণ, একদম শেষে। 1000 টাকা। 1000 টাকা, ঠিক আছে। কত টাকা চেয়েছিলেন? 1000 টাকা। মোটামুটি এই হলো গল্পটা, একদম ইজি গল্প। তাহলে এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? আর ডাক্তারের নামটা শশী বাবু, লেডি ডাক্তারটা নয়, শশী বাবু। নেই তো? পরেরটাতে যাব। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলো এখান থেকে। তার কারণটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, দেখো, যে বলছে আপনি নিজেই অমর করে দিতে পারতেন, কিন্তু তা না করে আপনি একবার বিষ্ণু একবার ব্রহ্মাকে নিয়ে আমার কাছে এলেন, মহেশ্বরকে নিয়ে আমার কাছে এলেন। ভাগ্যবিধাতা বলছে, এই দেখুন আমার খাতায় লেখা রয়েছে, ওই যুবক যখনই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তার বাবাকে নিয়ে আমার সিংহদ্বারের ভিতর ঢুকবে, তখনই একটি পাথর পড়ে ওর মৃত্যু হবে। এই অসম্ভব যোগাযোগ আপনিই করেছেন। বলো কেন মারা গেছে, মানে আসল ওর ঘটনাটা কি ছিল, এটাই বলতে চাইছি।
যদি কারোর থাকে বলবে, পরেরটাতে যাচ্ছি তাহলে। ঈর্ষা। ঈর্ষা গল্পটা আশাপূর্ণা দেবীর লেখা। ঈর্ষা গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা, যেখানেও কিন্তু আমরা একটা মানে চিরাচরিত আশাপূর্ণা দেবী আমরা কালকে পড়ছিলাম, যেটা বারবার আশাপূর্ণা দেবীর গল্পে উঠে এসেছে, যে নারী কেন্দ্রিক গল্পগুলো এবং নারীরা যে কিভাবে সংসারের মধ্যে তারা আবদ্ধ, কিভাবে কুসংস্কারে জর্জরিত, কিভাবে শিক্ষা প্রবেশ করতে দেওয়া হয় না, তাদের উপর কি মানে অমানবিক অত্যাচলে, যেটাকে আমরা আজকের পরিভাষায় গার্হস্থ্য হিংসা বলে থাকি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই গল্পটির মধ্যে আছে। এখানেও কিন্তু সেই পুত্রবধূ এবং শাশুড়ির একটা চিরাচরিত ঝগড়ার বিষয়, মানসিক বিষাদ, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই ঈর্ষা গল্পের মধ্যে উঠে এসেছে। সেটাই কিন্তু এই গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে। এবার এখানে কি বলা হচ্ছে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে এখানেও ঠিক তাই, সেই মাতৃত্বের একটা টানাপোড়েন, ঠিক আছে, মাতৃত্বের টানাপোড়েন এখানেও দেখা যাচ্ছে। এখানে আমরা যেটা প্রধান যে দেখছি একটা চরিত্র, সেটা হচ্ছে সুজাতা, যে কিনা শ্রীমন্তের স্ত্রী, অর্থাৎ সুজাতার স্বামীর নাম হচ্ছে শ্রীমন্ত, আর হচ্ছে সুমন্ত, যে কিনা এই শ্রীমন্ত আর সুজাতার সন্তান, সে হচ্ছে সুমন্ত। ঠিক আছে, তাহলে এই তিনটে চরিত্র আগে আমরা দেখি, তারপর আমি বলছি। যেমন এখানে বলা হচ্ছে যে প্রথমেই আমরা দেখছি একটা দৃশ্য, যেটা চিরাচরিত দৃশ্য বলা হয়, যে আয়নার সামনে দাঁড়িয়ে মেয়েটি চুল আঁচড়াচ্ছে। ঘরের বড় আয়নার সামনে, কে না সুজাতা। এই সুজাতা হচ্ছে শ্রীমন্তের স্ত্রী, আর দাঁড়িয়ে রয়েছে সামনে দাঁড়িয়ে সুমন্ত, একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে চুল আঁচড়াচ্ছিল। সুমন্ত তাদের সন্তান, অর্থাৎ বলাই যায় আঁচড়েই চলছিল, কারণ তার মাথায় চুলের যা চাপ, তাতে দাঁত বসাবার মতো দাঁত ওই খুদে চিরুনিটার নেই, অর্থাৎ চিরুনিটা ছোট, এবং তার চুলের, শিশুদের চুল তো খুব ঘন, গায়ে হাত বুলোনোর মতো ভেসে যাচ্ছিল সুমন্তর প্রবল চেষ্টা। সুজাতা মোমবাতি নিতে ঘরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, ওটা কি হচ্ছে, চিরুনিটা ভেঙে যাবে তো, তোর চুলে ওই চিরুনি। সুমন্ত একইভাবে একইভাবে হাত চালাতে চালাতে অগ্রাহ্যের গলায় বলল, তোমার চিরুনি নেওয়া হয়নি। সুজাতা বুড়ো কুঁচকে বলল, চমৎকার, খুব ম্যানার্স শেখা হচ্ছে। তাহলে এই জায়গাটা কে বলল, ঠিক আছে, এটা একটা, আর কোন জায়গাটাতে মানে যে জোরে জোরে কোথায় চুল আজরা ছিল, সেটা হচ্ছে আয়নার সামনে, এই জায়গাটা। এই যে ম্যানার্স এর বিষয়টা এলো, ম্যানার্স সম্পর্কে জানা যায়নি, এটার কথাই বলা হচ্ছে। আচ্ছা, এই যে সুমন্তর কথা আমরা দেখছি, এই সুমন্তর গুরুত্বপূর্ণ হচ্ছে সুমন্ত কোন ক্লাসে পড়ে। এই সুমন্ত পড়ে হচ্ছে ক্লাস 11-এ। তাহলে সুমন্ত পড়ে ক্লাস 11। আজকাল এই এক বাহাদুরি হয়েছে, সুমন্তর ক্লাস 11-এ উঠে পর্যন্তই বোধহয় হয়েছে ইচ্ছে করে মা বাপকে অগ্রাহ্য দেখানো, বাহাদুরি ছাড়া আর কি। তবে বাবা বলে, তুমি শাক দিয়ে মাছ ঢেকো না সুজাতা, বাহাদুরি নয়, লায়েক হওয়া। দেখো তোমার ওই ছেলে কদিন পরে কি মূর্তি ধরে, এরকম সময় তোমার ছেলে বলাই বিধি। আচ্ছা, সুজাতা অবশ্য বাহাদুরি বলেই ধরে আছে এখনো। এবারে কি হলো, এবারে হচ্ছে যেটা সুজাতার একটা ছেলের, অর্থাৎ সুমন্তর এখানে একটা অভ্যাসের কথা বলা হচ্ছে। কি অভ্যাস না, সুমন্ত তখন চিরুনিখানা প্যান্টের হিপ পকেটে পুড়ে ফেলে ধীরে সুস্থে বলল, কোনো একদিকে নিশ্চয়ই, কেন কিছু আনতে হবে। কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনো এক পায়ে খাড়া। কারণটা কি, কারণ হচ্ছে সুমন্ত 8-10 বছর বয়স থেকেই এইরকম ভাবে মানে ছেলেকে সুজাতা দোকানে পাঠিয়ে দেয় কিছু না কিছু আনার জন্য। তাহলে কত বছর বয়স থেকে সুমন্তর কত বছর বয়স থেকে সে দোকানে যায় সেটা গুরুত্বপূর্ণ, তাকে কে আনতে পাঠায় সেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে হলো যেটা, সেটা হচ্ছে যে আহ এই যে শ্রীমন্ত, যে কিনা
যে কিনা এখানে কি হচ্ছে যে 4 বছর বয়সে দেখা যাচ্ছে যে এই সন্ধ্যের মুখে লোডশেডিং এর মধ্যে যাচ্ছিস কোথায় সেটাই জানতে হবে। কেন, আমি কি হাজতের আসামি? তাই এক পা বেরোলে বলে যেতে হবে? মানে ছেলেটি বড় হয়েছে, যা হয় কিশোর বয়সে বাবা মাকে কেউ মানতে চায় না, এটার কথাই বলা হচ্ছে। সুজাতাও সঙ্গে সঙ্গে নেমে যায় 2-4 সিঁড়ি। ঠিক আছে, সুজাতা কতটা নেমে যায় সেটা গুরুত্বপূর্ণ। শ্রীমন্ত ছেলেকে কত বছর বয়সে স্কুলে বিদ্যালয়ে ভর্তি করেছিল সেটা গুরুত্বপূর্ণ। শ্রীমন্তর মধ্যে কত শান্ত সভ্য নির্বিরোধী ভাব, কাউকে উঁচু কথাটি বলতে জানে না, অথচ নতুন বাহাদুরিতে ছেলে তো শুধু মাকে নয় বাপকেও ডোন্ট কেয়ার মনোভাব দেখিয়ে ভাব দেখিয়ে মজা পায়। এই যে এই লাইনটা গুরুত্বপূর্ণ। 4 বছর বয়সে ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছিল শ্রীমন্ত। কত বছর বয়সে দিয়েছিল সেটা গুরুত্বপূর্ণ, 4 বছর। যে স্কুলে নিজে পড়ে বড় হয়েছে তখন তো শ্রীমন্তর মা দিব্যি ডাঁটো। পাড়ার স্কুল বলে সুজাতা একটু খুঁতখুত করায় সতেজে বলেছিলেন, কেন এই পাড়ায় ওই পাড়ায় স্কুলে পড়ে কি মন্টু আমার অমানুষ হয়েছে? তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলেই পড়তে যেও বাছা। এই কথা বলে, এটা কে বলেছে? হয়তো বাছার শব্দটা দিল না, যেও অব্দি দিল। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তবু 2 বছর পর থেকেই সুজাতা ইংলিশ মিডিয়াম বলে এমন অস্থির হলো যে শাশুড়ি নিজেই বললেন, তবে দে বাবা ছেলেকে সাহেবের স্কুলে ভর্তি করে দে। এই যে ছেলেকে সাহেবের স্কুলে ভর্তি করে দে, এটা কে বলেছে? বৌমার যখন এত ভয় ভাবনা বাংলা স্কুলে পড়লে ছেলে বিলেত যেতে পারবে না, দিল্লি মুম্বাইয়ে চাকরি পাবেন, এখানে কোন জায়গা দুটোর কথা বলা হয়েছে, কোন শহরের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে দিল্লি আর মুম্বাই। এই দুটো শহরের কথা এখানে বলা হয়েছে, মানে 3টে জায়গা, একটা বিলেত যেটা অ্যাব্রড বিদেশ, এবং আর হলো দিল্লি আর মুম্বাই, এইটার কথা বলা হয়েছে। তাহলে বিলেত, দিল্লি আর মুম্বাই। শেষে আবার হয়তো তোকে দুষবে, মা বুড়ির প্ররোচনায় পড়ে ছেলেটার পরকাল খেয়ে রেখেছো তুমি। ঠিক আছে, এই কথাটা। আচ্ছা, এবার আড়ালে মায়েতে ছেলেতে শ্রীমন্তর মাতৃভক্তির প্রাবল্য নিয়ে হাসাহাসি করছে। সুজাতা বলতো, ঠাকুমা বলেছেন ও বাবা মাতৃভক্ত বিদ্যাসাগর ওরা আর নড়চড় করতে পারেন। সুমন্ত হাসতো হি হি। আবার মায়ের অসুখের সময় শ্রীমন্তর অস্থিরতা দেখে চিন্তাও প্রকাশ করেছে, মা বাপ তো মানুষের চিরদিন থাকে না, ঠাকুমা গেলে তোর বাবা যে কি করবে, এটাই বলতে চেয়েছে। গায়ত্রীর মন্ত্রের কথা বলা হয়েছে। 7 জন্মে পুজো পাঠ সন্ধ্যা গায়ত্রীর দিক দিয়ে যেত না, সেটাই হয়েছে। অবশ্য মায়ের ঠাকুর ঘরের দুর্দশা দেখতে পারবে না বলেই, মানে যখন অসহ্য কেটে গেল তাদের। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, ঠাকুর ঘরটা কোথায় ছিল? 3 তলায় মায়ের ঠাকুর ঘর ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপর শ্রীমন্তর ছোট বোন কুকুর বাড়ি শ্বশুর বাড়ি ভবানীপুরে, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঢাকুরিয়ায় বাড়ি হচ্ছে শ্রীমন্তদের, এটা খেয়াল রাখতে হবে, শ্রীমন্তদের বাড়ি হচ্ছে ঢাকুরিয়াতে। তবু প্রতি সপ্তাহে বোনকে দেখতে যাওয়া চাই। বোনের বাড়ি কোথায়, বোনের নাম কি, খুকু। এই চরিত্রগুলো গুরুত্বপূর্ণ। আর আশ্চর্য, শ্রীমন্ত রেগে 2 কথা শুনিয়ে দেওয়ার বদলে পরদিনই বোনের প্রিয় খাদ্য গড়িয়াহাটার দোকানে ডালমুট আমসত্ত্ব সোনপাপড়ি নিয়ে ছুটতো তার কাছে। কি কি খাবার নিয়ে যেত এবং কোথা থেকে নিয়ে যেত? মাতৃশক্তির পরাকাষ্ঠাতেই বোধ হয় এখনো হপ্তায় হপ্তায় কুকুর বাড়ি যাওয়াটি অব্যাহত আছে। সুজাতা আজই তো যাবার সময় বলে গেছে, খুব সম্ভব কুকুর বাড়ি হয়ে আসবো, দেরি হলে ভেবো না। সুজাতা বলে ফেলেছিল, এই তো গেলে সেদিন। এই উক্তিটি কার? এই তো গেলে সেদিন। শ্রীমন্ত কিছু বলেনি, জুতোর ফিতে বেঁধে হাত ধুতে চলে গিয়েছে, তা বলে সুজাতার ছেলের মতো বুড়ুও কোচকায়নি। তাহলে এগুলো গেল। আচ্ছা, সুমন্ত আচ্ছা, এখানে হচ্ছে যে
সুমন্ত কোথায় থাকতো? সুমন্ত কিন্তু ভয়ের কি থাকতো? যদি সুমন্ত বাড়ি থাকতো, বাড়ির লোকেরা যদি বাইরে না থাকে, বেদম বৃষ্টির মতো মজার কি আছে? কিন্তু এখন বাড়ির আসল লোকটাই তো বাইরে। এখন ক্রমশ যত বাজ বিদ্যুৎ আর মেঘের দাপট বাড়ছে, ততই সুজাতার প্রাণের মধ্যে হু হু করছে। আর আপন মনে ছেলের উদ্দেশ্যে বলে চলেছে, পাজি হতভাগা ছেলে, এত করে বললাম শোনা হলো না কথা, কোথায় গিয়ে পড়েছিস, কিভাবে ভিজে ঢোল হয়ে ফিরবি ভগবান জানেন। তারপরে বলছে, দেখতেই লম্বা হয়েছো আর মনে করছো মস্ত লায়েক হয়েছে। কার উক্তি এটা? আসলে তো পটকা, সে হুঁশ আছে এক্ষুনি কাঁদতে শুরু করবে। আপন মনে অনুপস্থিত ছেলেকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে বকেই চলে সুজাতা। সামনাসামনি তো একটা কথা বলার সাহস নেই, বৃষ্টি কমবার নাম নেই। ঠিক আছে, আচ্ছা এখানে হলো এবার এই যে সুমন্ত, সে কিসে করে ফিরছে? শ্রীমন্ত চলে এসেছে, সুমন্ত ফিরছে হলো রিক্সা করে, এটা আছে। এই যে অতঃপর বাড়ি ফেরে সুমন, তার বাবা চলে এসেছে, তারপরে সে এসেছে, ফেরে একখানা রিক্সা করে। কোথায় ছিলি এতক্ষণ? কোথায় নাই, ঢাকুরিয়ার মধ্যেই সুধাময়দের বাড়ি। তাহলে কোথায় ছিল? সুধাময়দের বাড়ি ঢাকুরিয়ার মধ্যে। ঠিক আছে, এরপর সুমন্তকে সুধা মানে সুধাময় হচ্ছে তার বন্ধু। এই সুধাময়ের মা কি দিয়েছিল, কি কি খেতে দিয়েছিল সেগুলো গুরুত্বপূর্ণ। খেতে দিয়েছিল হচ্ছে খিচুড়ি, বেগুনি, ডিম ভাজা। খিচুড়ি, বেগুনি আর ডিম ভাজা। বৃষ্টির দিনে তো মনে হচ্ছে আমরাই খেয়ে নিই, এরকমই মনে হচ্ছে। খিচুড়ি, বেগুনি, ডিম ভাজা। যাই হোক, তারপরে হচ্ছে দালানের দুটো আলোই জ্বালা হয়, কিন্তু দরকার নেই, আজ সেরকম কিছু দরকার নেই। শ্রীমন্ত বলে উঠলো, বন্ধুর বাড়ি খিচুড়ি, বেগুনি, ডিম ভাজা, যাক বেচারি, আমরা আমাদের রুটি তরকারি নিয়ে বসি গে। তাহলে বাবা মা কি খেয়েছিল? রুটি তরকারি। যথেষ্ট রাত হয়ে আছে। অর্থাৎ ওই অতি সাধারণ প্রায় অশিক্ষিত গ্রাম্য চেহারার মহিলাটির উপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করে সুজাতা, অর্থাৎ তার শাশুড়ির। যে শাশুড়ির জন্যই, তার শাশুড়ির যা যা নিয়ম মানতেন সেটাই তার পুত্র সন্তান আর কি, সেটাই মানে শ্রীমন্ত সেটাই মানে, তার ছেলে ওরকম। এই হলো ঈর্ষা গল্পটা, সহজ আছে। এবারে বোধহয় একটা প্রবন্ধ আছে এখানে, গল্প আছে, প্রবন্ধ আছে, কবিতা আছে, রবীন্দ্রনাথের গল্প আছে, এইভাবেই টেক্সটটাকে সাজানো হয়েছে। বুদ্ধদেব বসুর আড্ডা। বুদ্ধদেব বসুর আড্ডা হলো যে, তোমাদের ক্লাসটা 9-10 এর ক্লাসটা তো অনেকটা হয়ে এসছে, তাহলে সেক্ষেত্রে নেক্সট উইকে এটা করব যে, যেহেতু ওদের টেক্সট গুলো বাকি আছে, একটা 9-10 এর ক্লাস তোমাদের সাথে করিয়ে, মানে একটা যেমন তোমরা করবে, আর তোমাদের যে মঙ্গলবারের ক্লাসটা হতে পারে সেটা ওই মঙ্গলবারের যে ক্লাসটা রয়েছে সেটা, হ্যাঁ যেটা বলছিলাম, সেক্ষেত্রে মঙ্গলবারের যে ক্লাসটা রয়েছে সেটার সাথে ওই হয়তো তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, এখানে টেক্সট গুলো কিছুটা তো বাকি আছে, তো সেই কারণে। আর ওদেরকে বৃহস্পতি আর শুক্রবার আরেকটা যেটা পড়াই, তো টেক্সটটা ওদের সাথে পড়ি একসাথে। ইউটিউব তো অনেকটা তো দিয়েই দিয়েছে টেক্সট, আর তবু আমাকে তো বলতে হবে। এই সপ্তাহে আমি টাইম পেলে 2 দিন করাবো, কারণ আগামী সপ্তাহে আমি বোধহয় ক্লাস করাতে পারবো না, বুঝতে পারছি না সেটা।
তো দেখি আমি এই সপ্তাহে ব্যাকরণের ক্লাসটা 2 দিন পারলে করিয়ে দেবো, আগামী সপ্তাহে মনে হবে না। আড্ডা, বুদ্ধদেব বসু। আড্ডা কি, মানে বাঙালি এখন আড্ডা দিতে ভুলে গেছে। আড্ডা বাঙালি যেটা দিত সেই আড্ডা আর এখন নেই, সেটা নিয়েই বুদ্ধদেব বসুর প্রবন্ধ হচ্ছে আড্ডা। বুদ্ধদেব বসু যার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো, যার মধ্যে হঠাৎ আলোর ঝলকানি, তার কালের পুতুল, রবীন্দ্রনাথ কথা সাহিত্য, আমার ছেলেবেলায়, এই সমস্ত রবীন্দ্রনাথকে নিয়ে অসংখ্য তার লেখা রয়েছে। এই হলো আড্ডা। আড্ডা বলতে আমরা এখন আড্ডা, আড্ডা কোন ধরনের, আড্ডাটা কিভাবে, মানে এখন আড্ডা কেমন, মানে মিটিং হলে মিটিং বিষয়টা কি, ঠিক আছে, এই আড্ডাকে কি বলা হয়, মানে ফরাসি ভাষায় কি বলা হয়, ঠিক আছে, এগুলো। আর এখন আড্ডার পূর্ণ বিকাশটা কোথায় দেখা যায়, বাংলাদেশের কি ধরনের পরিস্থিতিতে, মানে একটা প্রকৃতির একটা বর্ণনা রয়েছে, এই সমস্ত নিয়েই আড্ডা প্রবন্ধটা, এগুলো নিয়েই হচ্ছে আড্ডা, এক কথায়। আচ্ছা, এখানে প্রচুর কিন্তু প্রশ্ন এখানে আছে, যেমন যেমন হচ্ছে যে এই যে বুদ্ধদেব বসুর আওয়াজটা অসংস্কৃত মুসলমানি, কোনটা, ওই যে আড্ডা, ঠিক আছে, এই আওয়াজটা অসংস্কৃত মুসলমানি, যদি ওকে হিন্দু করে বলি সভা, তাহলে ওর কিছুই থাকে না, আর ইংরেজিতে যদি বলি পার্টি, তাহলে ও প্রাণে মরে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। মিটিং এর কাপড় খাকি বা খাদি, পার্টির কাপড় ফ্যাশন দুরস্ত কিংবা ইস্ত্রি বড় কথা, সভা শুভ্র, শোভন এবং আরামহীন। ফরাসি শালোর অস্তিত্ব এখনো আছে কিনা জানি না। এই যে যেটা বললাম ফরাসি শালোর, এই যে শব্দটা হচ্ছে আড্ডা কথার ফরাসি ভাষায় বলা হয় এটাকে শালোর, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে, এটা দেখে রাখবে এটা। এই জায়গাটা। আর এখানে দেখতে পাবো যে শালোর হলো, ইংরেজিতে বলা হচ্ছে আড্ডাকে পার্টি। আচ্ছা, মিটিং যেটাকে আমরা বলছি সেটা হতে পারে তার কাপড় হয় খাকি নইলে খাদি, এইগুলো। এখানে এই জায়গাটা দেখো, আহা বেচারা, ক্লাব কাকে বলে ওরা জানে না। অত্যন্ত হাসি পায় যখন শুভেনুধ্যায়ী ইংরেজ আমাদের করুণা করে বলে, মানে এই যে পার্টি কালচার, আজকে আমরা এত পার্টি করি, এই কনসেপ্টটা কাদের থেকে এসেছে, কনসেপ্টটা তো মূলত ব্রিটিশদের থেকে এসেছে, তাই তো। তো তারা একসময় আমাদের, তখন তো একসময় তো আমরা এসব বুঝতাম না, আমরা বুঝতাম আড্ডা। তো তো এই কনসেপ্টটা এসেছে মূলত, মানে পাড়ার রকের লোকে নানা রকম বিষয়ে আলোচনা করতো, এইগুলো ছিল। তারপরে যেটা, সেই জন্য ব্রিটিশরা আমাদের এক প্রকার তির্যক ভঙ্গিতে বলেছে, আহা বেচারা, ক্লাব কাকে বলে ওরা জানে না। তো এখানে কাদের কথা বলা হয়েছে এই লাইনটাতে, আড্ডা যাদের আছে ক্লাব দিয়ে তারা করবে কি, আমাদের ক্লাবের প্রচেষ্টা কলের পুতুলের হাত পা নাড়ার মতো, ওতে আবয়বিক সম্পূর্ণতা আছে কিন্তু প্রাণের স্পন্দন নেই। এবারে এখানে কোন সময়ের কথা বলা হয়েছে দেখো, চৈত্রের সন্ধ্যা, বর্ষার সন্ধ্যা এবং শরতের জ্যোৎস্না, তাহলে কোন কোন সময়, এবং শীত, এই যে চারটে সময়ের কথা বলা হয়েছে এখানে, চৈত্র, বর্ষা, শরৎ এবং শীত, এই সময়গুলোর কথা বলা হচ্ছে, মানে ঋতু, শীত, গ্রীষ্ম। এবার হচ্ছে এখানে যে কাপড় আমি ভালোবাসি, আড্ডার ঠিক সেই কাপড়, ফর্সা কিন্তু অত্যন্ত বেশি ফর্সা নয়, অনেকটা ভোলা, প্রয়োজন পার হয়েও খানিকটা বাহুল্য আছে, স্পর্শ কোমল নমনীয়, গায়ে কোথাও করকরে করে না, সরি করকর করে না, হাত পা ছাড়তে হলে বাধা দেয় না, লম্বা হয়ে শুয়ে পড়তে চাইলে তাতেও মানা নেই, অথচ তা মলিন নয়, তাতে মাছের ঝোল বা পানের পিক লাগেনি। আচ্ছা, এখানে যেগুলো গুরুত্বপূর্ণ, বাংলাদেশের যে ঋতুর কথাগুলো বলা হয়েছে, এটা বাংলাদেশের কথা বলা হয়েছে। আচ্ছা, আর হচ্ছে যে এখানে
পার্টির নাম শুনে প্রাবন্ধিক কিন্তু পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে পার্টির নাম শুনে কে পালিয়ে গেছেন, সেটা হলো প্রাবন্ধিক পালিয়ে গেছেন। এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে আসছি, এবার আড্ডা যে দেওয়া হবে তারা কতজন আড্ডায় থাকতে পারে, মূলত কতজনকে নিয়ে আড্ডা হয় সেটা গুরুত্বপূর্ণ। এখানে আড্ডায় লোক সংখ্যার একটা স্বাভাবিক সীমা আছে, ঊর্ধ্ব সংখ্যা 10 কি 12, নিম্নতম 3। এই লাইনটা গুরুত্বপূর্ণ। 10-12 জনের বেশি হলে অ্যালবার্ট হল হয়ে ওঠে, অথবা বিয়ে বাড়িও হতে পারে। তাহলে 10-12 জনের বেশি হয়ে গেলেই সেটা অ্যালবার্ট হল, মানে ঊর্ধ্ব সংখ্যা 10 আর নিম্ন সংখ্যা 3 মিনিমাম। আর কোথায় যদি ওই 11-12 জনের বেশি হয় বা, তাহলে কোথায় হবে, সরি 10-12 জনের যদি ওপরে হয় তাহলে কোথায় হতে পারে সেটা গুরুত্বপূর্ণ। ব্যাস, এগুলো মোটামুটি করলেই হবে। এর থেকে আমার মনে হয় না যে আড্ডা থেকে আর খুব বেশি কিছু গুরুত্বপূর্ণ আছে। আর আড্ডা থেকে সেরকম খুব একটা কিছু গুরুত্বপূর্ণ নেই। ঠিক আছে, আড্ডা কেমন প্রকার সেটা একটু দেখতে হবে। আড্ডা হচ্ছে মূলত আড্ডা হচ্ছে মূলত ওই নদীর স্রোতের মতো প্রবহমান। ঠিক আছে, আড্ডা হচ্ছে নদীর স্রোতের মতো প্রবহমান, চলতে থাকে। আর পৃথিবীর যে রাষ্ট্রনীতি আছে, পৃথিবীর রাষ্ট্রনীতি কাকে বলা হয়ে থাকে, পৃথিবীর যে রাষ্ট্রনীতি বলে কারো আমাদের আড্ডা নীতি কেড়ে নাও। ঠিক আছে, এই যে কারো রাষ্ট্রনীতি হচ্ছে কারো। আড্ডার প্রথম নিয়মই হচ্ছে যেখানে কোনো নিয়ম নেই। আড্ডার প্রথম যে নিয়ম সেটাই হচ্ছে আড্ডার কোনো নিয়ম নেই। আর আড্ডার যে পানীয় সেটা জলটাও হবে ঠান্ডা। ঠিক আছে, আড্ডার যে পানীয় সেটার জল হবে ঠান্ডা। আর অ্যালবার্ট হল কেন বলেছে যে অনেক লোক এখানে বিরাট সমাগমের জন্য এখানে অ্যালবার্ট হলের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই যেটা বলছিলাম এই লাইনটা দেখো এখানে আছে, আড্ডা স্থিতিশীল নয়, নদীর স্রোতের মতো প্রবহমান। এই লাইনটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর রাষ্ট্রনীতি বলে কারো, আমাদের আড্ডা নীতি বলে ছাড়ো। এই লাইনটা, এই দুটো লাইন প্রশ্ন আসবে, পৃথিবীর রাষ্ট্রনীতি কি বলেছে আর আমাদের আড্ডা নীতি কি বলেছে। ওই প্যারাতেই আছে ম্যাম। এই যে শেষের প্যারাটাতে দেখো, এই যে একদম। হ্যাঁ ম্যাম, পেয়েছি। সবকটা লাইন আমি না এই পিডিএফটা দাগ দেওয়া জায়গাটা একেবারে তোমাদের আরেকবার সেন্ড করে দেবো, তাহলে সুবিধা হবে। দাগ দিয়ে নেবে যেগুলো দাগ দেওয়া। আড্ডার পানীয়টা দিয়ে নিও, আড্ডার পানীয়টা হচ্ছে মানে ঠান্ডা জল। ব্যাস, এগুলো করলি। এবারে হচ্ছে মুন্সিজি, এই শ্রীপান্থর লেখা খুব ভালো, নিখিল সব ভদ্রলোক। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, আড্ডা হচ্ছে কোন শ্রেণীর শব্দ, ওই মুসলমানি শব্দ। হ্যাঁ, আড্ডা হচ্ছে মুসলমানি শব্দ। আড্ডা শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে, আড্ডা শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে এখানে সভা। বাংলায় বলে সভা, ইংরেজিতে বলে পার্টি, ফরাসিতে বলে সালো। এটা সালোর, সালোর ফরাসি শব্দ, মানে সবসময় একটা চন্দ্রবিন্দু উচ্চারিত হয়, মানে উচ্চারণ। আর সালোর, এটার পোশাক হবে সবসময় জমকালো। আড্ডার প্রথম নিয়মটা দেখবে, আড্ডার প্রথম নিয়ম হবে অলওয়েজ পার্টি করা। ঠিক আছে, প্রথম নিয়মটা হবে পার্টি করা। আর আড্ডা কাদের নিয়ে হবে, আড্ডা হবে, আড্ডা কাদের নিয়ে হবে সেটা হলো পুরুষ এবং মেয়েদের।
এটা পুরুষ ও মেয়েদের নিয়ে হবে। আচ্ছা, এবারে আসি মুন্সিজিতে। মুন্সিজি শ্রীপান্থর লেখা। শ্রীপান্থ হলো অ্যাকচুয়ালি ছদ্মনাম। ওনার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার, যিনি আনন্দবাজারে সাংবাদিকতা করেছেন। তিনি প্রবন্ধ লিখেছেন, আনন্দ পাবলিশার্স থেকে প্রচুর বই রয়েছে শ্রীপান্থ। মেন ব্যাপারটা হচ্ছে যে এই শ্রীপান্থ যিনি প্রবন্ধ লিখেছেন, তোমাদের ওই কি আছে, হারিয়ে যাওয়া কালিকা, হারিয়ে যাওয়া কালিকা, ওটা আছে টেক্সটটা। তো ওই শ্রীপান্থর যে লেখা সাধারণত সবটাই ওনার গল্পের মতো নয়। ওনার প্রবন্ধগুলো সবগুলোই একটা সাংবাদিকতা স্টাইলে, বা যেটাকে আমরা বলে থাকি ফিচার ধর্মী লেখা। ওনার লেখাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ফিচার ধর্মী লেখা, ঠিক আছে? মানে কোনো কিছু সম্পর্কে প্রবন্ধ। প্রবন্ধ আর ফিচারের মধ্যে তফাৎ আছে। প্রবন্ধ অন্য জিনিস, ফিচারটা হচ্ছে কোনো একটা তথ্য দিচ্ছে, সেই ধরনের লেখা। আচ্ছা, এবারে যেটা বলছিলাম যে ওনার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার, শ্রীকান্ত ওনার ছদ্মনাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমতই যেটা এই গ্রন্থটার যেটা মূল বিষয়বস্তু, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাসের কথা তিনি বলেছেন, ব্রিটিশদের কথা তিনি বলছেন ইংরেজরা যখন ভারতবর্ষে আসছেন এখানে কোম্পানি প্রতিষ্ঠা করছে, এবং তারপর জানাচ্ছে যে ইংরেজরা বুঝতে পারছে যে আরে এখানে থাকতে গেলে তো আমাকে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা যদি না বুঝতে পারি তাহলে তো আমি এখানে থাকতে পারবো না। এখনো দেখবে যে আমাদের যারা পোস্টিং দেওয়া হয় অন্য জায়গায়, তো সেখানে স্বাভাবিকভাবেই বলা হয় যে না, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, নইলে তো কি বলে, আমি তো সেই জায়গায় তো তাকে আহ, সেই জায়গায় তো আমি তাকে মানে আর কি কাজ করতে পারবো না গিয়ে, লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আমি না জানি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তখন মুন্সিরা সাহেবদের ভাষা শিক্ষকের কাজ করতেন, ঠিক আছে? তখন মুন্সিরা সাহেবদের ভাষা শিক্ষকের কাজ করতেন, যারা শেখাতেন। মুন্সিদের বেতন কেমন ছিল, তারা সাহেবদের কাছে তাদের গুরুত্ব কেমন ছিল, এই সমস্ত বিষয় নিয়ে গ্রন্থ। দেখো, সাহেবের পায়ে একটি রূপোর টাকা রেখে হাত জোর করে ধনুকের মতো নিজেকে বেঁকিয়ে ফেললো লোকটি। কিরম ভাবে তোষামত করছে। তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, আর সাহেব মুখ থেকে গড়গড়ার নল নামিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে হও, এ টাকা কেন? সাহেব, আমি মুন্সি, আমি এদেশীয় ভাষা শিক্ষা করাই, এ টাকা নজর এদেশের দস্তুর এই। তাহলে এই যে তুমি মুন্সি, তুমি কি লোক? সাহেব, আমি এদেশীয় কায়স্থ। তাহলে সেই যে কথক সে বলছে আমি এদেশের কায়স্থ, ঠিক আছে? এই যে মুন্সি, সে হচ্ছে আসলে এদেশের কায়স্থ। এই মুন্সি সে কিনা ভাষা জানে। সে কি ধরনের ভাষা জানে? সে 3 থেকে 4 প্রকার বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভাষা জানে। সেইগুলো কি কি? সেটা হলো পার্সি, আরবি, হিন্দুস্তানি, বাংলা, ইংরাজি, এবং ইংরেজিও কত কত। এই সকল পৃথক পৃথক ভাষা জানি। তাহলে 3 থেকে 4 প্রকার এখানে বলা হয়েছে। এই লাইনটাও গুরুত্বপূর্ণ, আর এইখানে কতগুলো ভাষা শিক্ষা সেগুলো গুরুত্বপূর্ণ। যেটা বললাম যে অ্যাকচুয়ালি এটা ফার্সি হবে, এখানে পার্সি, আরবি, হিন্দুস্তানি, বাংলা, ইংরাজি, এই এতগুলো ভাষা জানে। দাগ দিয়ে রাখো এই জায়গাটাতে। তারপর হচ্ছে সাহেবের বাংলোয় বহাল হয়ে যায় তখন মুন্সি, ঠিক আছে? এই যে এখানে মুন্সির কথা বলা হচ্ছে, এই মুন্সি তখন রাখাটা হচ্ছে একটা রেওয়াজ, একটা নিয়ম, একটা রীতি বাবুদের বাড়িতে, যে কিনা ভাষাটা শেখাবে। এখানে আমরা কতগুলো গ্রন্থ পাচ্ছি, যেমন হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের হলো নববাবু বিলাস থেকে মুন্সি বৃত্তান্ত, গ্রন্থগুলো লাগবে। আর কেরি সাহেবের হচ্ছে কথোপকথন, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ, এটা হলো গুরুত্বপূর্ণ। তখন বাবুর প্রস্তাব শুনে যশোহর নিবাসী প্রস্থান করলেন। তৎপরে নাটোর, ফরিদপুর, ঢাকা ছিল হট্ট কুমিল্লা, কি বলে, হট্ট কুমিল্লা, বরণ, বরিশাল ইত্যাদি দেশি মুন্সি প্রায় মাসেক 2 গমনাগমন করিলে, কিন্তু কেউ ইন্টারভিউ উত্তীর্ণ হতে পারল না। কখন বলছে এই কথাটা?
কারণ এখানে দেখা যাচ্ছে যে বাবুদের লেখাপড়া শেখানোর জন্য বাড়ির কর্তা প্রথমে একজনকে ডেকে পাঠালেন, বললেন তুমি আমার সন্তানদিগকে ফরাসি পড়াইবা এবং বহির দ্বারে থাকি, মানে বাইরের দ্বারে, এবং আমাকে আমার সন্তানকে তখন তুমি পড়াবে। যে দিবস মানে যেই দিনে বাবুরা কোন স্থানে নিমন্ত্রণে থানারূঢ় হইয়া গমন করিবেন, সঙ্গে যাইবা মায় খোরাকে 3 টঙ্কা মানে অ্যাকচুয়ালি টাকা পাইবা মানে পাবে। বাবুর প্রস্তাব শুনে যশোহর নিবাসী প্রস্থান করিলেন। তৎপরে নাটোর, ফরিদপুর, ঢাকা ছিল, হট্ট, কুমিল্লা, বরণ, বরিশাল ইত্যাদি দেশি মুন্সি প্রায় মাস 2 গমনাগমন করিলেন। আর এখানে যে যে জায়গাগুলো বলেছে সবগুলোই কিন্তু এখানে মানে কি বলবো, এগুলো সব জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এবং জায়গাগুলো সবই হচ্ছে এখনকার বাংলাদেশ। ঠিক আছে, তখন তার অবিভক্ত বাংলার জায়গা, সেই কারণে যশোর, নাটোর, ফরিদপুর, ঢাকা, হট্ট, কুমিল্লা, বরণ, বরিশাল থেকে মুন্সিরা ইন্টারভিউ দিতে আসে। শেষে হাজির এই চট্টগ্রাম নিবাসী অপূর্ব মিষ্টভাষী এক উপযুক্ত মুন্সি। শেষে যে এসেছিল সে কোথা থেকে এসেছিল? চট্টগ্রাম নিবাসী। সে বোর্ড অফিসে চাকরি করত, মানে কাজ করত, এটা গুরুত্বপূর্ণ। কর্তা ইংরেজি জানেন না, বালোবর কোম্পানি কাজ করেছেন মুন্সি। ঠিক আছে, অষ্টাদশ শতকে এই কোম্পানির কর্তাদের কড়া হুকুম স্থানীয় ভাষা শিখতে হবে। এই কর্তা তো শিখতেই হবে, এটা বলেই দিয়েছে। এবং সেই সময় কি হচ্ছে যে কোন সাহেবের কর্ম করতে, যে সাহেবের কাছে আগে সে কাজ করত, তার নাম এই যে বালুগড় কোম্পানি, এবং সন্তুষ্ট হইলেন। পরে মাঝি এবং অষ্টাদশ শতকে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে যেখানে কোম্পানি নিয়ম করে দিল যে স্থানীয় ভাষা শিখতে হবে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। যারা দেশীয় ভাষা শিখতে পারবে তারা গ্র্যাচুইটি পাবে বছরে 20 পাউন্ড। ইংরেজ অর্থাৎ ইংল্যান্ডের টাকায় তখন স্যালারি চলতো, তো সেই কারণে মানে ওদের মুদ্রা ছিল পাউন্ড, তো সেই কারণে এই 20 পাউন্ড তখন অনেক টাকা। ঠিক আছে, যারা কোম্পানি চাকুরে নন, স্বাধীন ব্যবসায়ী, ভাষা শেখার জন্য ব্যাকুল তারাও। না তা না হলে এদেশের মানুষের সঙ্গে কথাবার্তা চালাবেন কেমন করে? আর বাক্য ছাড়া অন্য কাজ যদি বা সম্ভব, বাণিজ্য অসম্ভব। সুতরাং ইংরাজি ট্রলার ঘরে ঘরে তখন মুন্সি। আচ্ছা, এবারে হচ্ছে কি যে ওই যে 20 পাউন্ডের যে কথাটা বলা হচ্ছে, কতটা টাকা পাবে সেইটা। আর তখন মুন্সি কোথায়? না, ইংরাজি ট্রলার ঘরে ঘরে তখন মুন্সি, মানে শব্দটির আড়ালে কিছু টিকিধারী পণ্ডিত থাকা সম্ভব, মানে যারা ওই শেখাবে আর কি, স্থানীয় ভাষা মানে বাংলা ভাষা যারা শেখাবে। তখন আর ব্রাহ্মণরা পড়াতে চাইছে না, ওই অ্যাকচুয়ালি মেলেচ্ছ বলতো না। ঠিক আছে, সাধারণত জৈষ্ঠিক ব্রাহ্মণেরা মেলোচ্ছদের পড়াতে রাজি হতেন না। হিন্দুদের মধ্যে মুন্সি হতেন প্রধানত কায়স্থ আর বৈদ্যরা। তাহলে মুন্সি কারা হতেন? ব্রাহ্মণরা সব থেকে বেশি শিক্ষিত, কিন্তু ওরা পড়াতে চাইতো না, মেলোচ্ছ বলতো ওরা, মানে বিদেশিদেরকে। তো এই সময় তাই জন্য ওই বৈদ্যরা আর কায়স্থরা পড়াতো। শুধুমাত্র সংস্কৃত জানলে হবে না, রাজভাষা তখনও ফার্সি। ঠিক আছে, তখন রাজভাষা কি ছিল সেটা গুরুত্বপূর্ণ। আর হিন্দুদের মধ্যে যে ভাষা মনোযোগ দিয়ে আয়ত্ত করেছিলেন বৈদ্য এবং কায়স্থরা। 1800 সনে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হলো। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কত সালে সেটা দেখবে। শ্রীরামপুর থেকে কথোপকথন কবে প্রকাশিত হচ্ছে এটা দেখবে। আচ্ছা, তারপরে হচ্ছে মুন্সি শুধু ভাষা শিক্ষক নন, হবসন জবসনের মতে সে সাহেবের সচিব, সেক্রেটারি, কেরানি, দোভাষী, একাধারে আরো অনেক কিছু। তাহলে তার অনেকগুলো পোস্ট ছিল। এই মুন্সি ধীরে ধীরে কিভাবে পরিণত হলো? হবসন জবসন এই সাহেবটা বলছেন
সাহেবের নামটা গুরুত্বপূর্ণ, যিনি বলছেন যে সাহেবের সচিব, কেরানি, দোভাষী, একাধারে আরো অনেক কিছু। মানে সে তো ভাষা শেখাতোই, ইনক্লুডিং সচিব, কেরানি, আবার দোভাষী। দোভাষী মানে বোঝো তো, যে ইংরাজিও জানে, মানে বা ফার্সিও জানে, মানে ফার্সি এবং আবার সে মানে বাংলাটাও, যদি অন্য কেউ আর কি ফার্সিতে কথা বলে বা ইংরাজিতে কথা বলে, বা সাপোজ হচ্ছে বাংলায় যদি হয়তো কাউকে একটা মানে ধরে এনেছে, তো তাকে ওই ভাষাতে ট্রান্সলেট করে দেওয়া হবে, দোভাষী। সাহেব আমাদের মাহিনার বড়া অর্ধ একটা মানে বরাদ্দ আর কি, ঠিক আছে, একটা ঠেকানো নাই, 30 টাকা চলন, তবে মানিবে মেহেরবানি করিয়া জিয়াদাও জিতেছেন, ভালো তোমার মাহিনা, যাহা আমি প্রকৃত বুঝিব তাহা দিব তোমার। ঠিক আছে, তারপর কাজের কথা। মুন্সি লেখাপড়া শিক্ষণের কোন সময় উপযুক্ত বলছে, সাহেব প্রাতঃকালে হাজারির পরে 2 প্রহর পর্যন্ত, ও সেই মতো রাত্রেও যাহা পিয়নের পর 10 ঘড়িত। আচ্ছা, তুমি সময় অনুযায়ী এইটা গুরুত্বপূর্ণ, যে অ্যাকচুয়ালি কতক্ষণ ধরে সে পড়বে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, যে পড়ার জন্য কতটা, কোন সময়টা সে বেছে দেবে, যেটা হচ্ছে প্রাতঃকালে হাজারির পরে 2 প্রহর পর্যন্ত, আর তারপরে আবার রাত্রেও চাহা পিয়নের পর 10 ঘড়িত, মানে 10টা পর্যন্ত, আর ওদিকে সকালবেলা 2 ঘন্টা, আর রাত্রে 10টা পর্যন্ত। এটাই কেরি সাহেবের মুন্সি রামরাম বসুকে 20 টাকা দিতেন, ঠিক আছে, এই কেরি সাহেবের মুন্সি রামরাম বসুকে 20 টাকা, রামরাম বসুকে কেরি কত দিতেন জানেন? সেটা হচ্ছে 20 টাকা। তাহলে কেরি সাহেব মানে উইলিয়াম কেরি রামরাম বসুর থেকে শিখেছিলেন। পরে অবশ্য ফোর্ট উইলিয়াম কলেজে সেকেন্ড মুন্সি চাকুরি পাওয়ায় রামরাম বসুর মাইনে হয়েছিল 100 টাকা। তাহলে ভেবে দেখো, 20 থেকে, তখনকার দিনে 100 মানে 1 লাখের সমান এখনকার দিনে, ঠিক আছে, এই 20 টাকা থেকে সেটা গেল 100 টাকাতে। হেড মুন্সির মাস মাইনা ছিল 200 টাকা, সেকেন্ড মুন্সির মাস মাইনা 100 টাকা, এগুলো গুরুত্বপূর্ণ। তারপর অন্যদের 80 টাকা, 40 টাকা। আচ্ছা, এখানে ওয়েলেসলির কলেজের মাইনের হার, মানে ওয়েলেসলির কলেজে, ওয়েলেসলি এটা বেশি। সার্টিফাইড মুন্সির মাইনে কিছু কম, 30 টাকা। ফার্সি, হিন্দুস্তানি, সংস্কৃত, বাংলা সব বিভাগেই নানা মাপের অনেক মুন্সি। বিভাগীয় কর্তা হিসেবে ছিলেন 2-4 জন সাহেব, সম্ভবত সেই থেকে সাহেবদের চোখে শিক্ষিত ভারতীয় মাত্রই মুন্সি। হবসন জবসন বলছে সাহেব আমলে মুন্সির সেটাও এক অর্থ, এমনকি বইয়ের নামও তখন মুন্সি। কেন বইয়ের নাম মুন্সি? এই যে ফ্রান্সিস গ্ল্যাডউইন তার ফরাসি, যে ফার্সি ভাষার যে ব্যাকরণটি, যেটা নাম রেখেছিলেন 1790 থেকে 1800 সালে লেখা পার্সিয়ান মুন্সি, ঠিক আছে, এই বইটা কে লিখছেন? দ্য ফ্রান্সিস গ্ল্যাডউইন। এটা গুরুত্বপূর্ণ। এই পুরো মুন্সিজিতে না প্রচুর প্রশ্ন হয়েছে। এই যে দেখো এখানে, প্রাচ্য বিদ্যা বিশারদ স্যার উইলিয়াম জোনসের মুন্সি ছিলেন রামলোচন, ঠিক আছে, তাকে পাওয়া গিয়েছিল কৃষ্ণনগরে। রামলোচনের সাহায্যে শকুন্তলা নাটক অনুবাদের খসড়া তৈরি করেন। চার্ল উইলকিন্স, যিনি গীতার অনুবাদ করেছিলেন, তার মুন্সি ছিলেন আবার কাশীনাথ, ঠিক আছে, 1700 প্রবাবলি 84-তে, প্রবাবলি 84-তে না 74-এ, খেয়াল করছে না, যাই হোক 74 বা 84, দুটোর মধ্যে যেকোনো একটাই হবে। আর সেটা হচ্ছে চার্লস উইলকিন্স গীতার অনুবাদ করেছিলেন, ঠিক আছে, যতটুকু আমার মনে হচ্ছে বোধহয় 74-এ। তিনি নানা কাজে জোন্সকেও সাহায্য করেছিলেন। খালেদ সাহেবের মুন্সি ছিলেন পূর্ববঙ্গের একজন মুসলমান। বাংলাদেশের প্রথম নাট্যকার ছিল গেরাসিম লেবেডফ, তার মুন্সি ছিলেন গোলকনাথ দাস। ভারতচন্দ্রের অনুবাদ তারই সাহায্যে, ঠিক আছে। প্রসঙ্গত ভাগ্যবান মুন্সির কথা মনে পড়ছে, যিনি আঙুল ফুলে কলা গাছ, যিনি মুন্সিকুল চূড়ামণি নবমুন্সি ওরফে রাজা নবকৃষ্ণ বাহাদুর।
কলকাতায় সফলতম প্রাইভেট টিউটর তিনি। নিয়োগের সময় তার মাইনে ছিল মাসে 60 টাকা। নবকৃষ্ণ বাহাদুর হেস্টিংস সাহেবের মুন্সি। বছর 3 কলকাতায় কাটিয়ে হেস্টিংস যখন কাশিম বাজারে চললেন তখন পার্শ্বচর হিসাবে সঙ্গে নিলেন নবকৃষ্ণকে। আর নবকৃষ্ণ এরপর আর কখনো কোম্পানির সঙ্গ ছাড়েননি। শুরু হলো মুন্সি নবকৃষ্ণের দিগ্বিজয়ের পালা। ক্লাইভ তাকে রাজা করে দিলেন, রাজা নবকৃষ্ণ। শোনা যায় হেস্টিংস সাহেবকে তিনি ধার দিয়েছিলেন 3 লক্ষ টাকা। ভেবে দেখো, তার মায়ের শ্রাদ্ধে খরচ করেছিলেন 9 লাখ। নবকৃষ্ণ বাহাদুর। এখানে অনেকগুলো গভর্নর জেনারেলদের কথা রয়েছে, ওয়ারেন হেস্টিংস, ওয়েলেসলি, জন সো। ঠিক আছে, দেশে যাওয়ার সময় তার মুন্সি তাকে 1600 পাউন্ড উপহার দিতে চেয়েছিলেন, কেননা তিনি জানেন তার সাহেব এই লুটের দেশে বাস করলেও হাত তার শূন্য। সব মুন্সি ওদের মতো ভাগ্যবান নয়। ছাত্র সহ তৎকালের একজন মুন্সির একখানা ছবি দেখেছিলাম একবার, মানে সব মুন্সি আবার এরকম ছিল না। এখানে দেখো বলছে রাইটার সাহেব জুতো শুদ্ধ পা দুখানি টেবিলের ওপর তুলে দিয়ে কেদারায় এলিয়ে পড়ে রয়েছেন। হাতে তার হুঁকোর নল আর লাল জলের গ্লাস, লাল জল মানে বুঝতে পারছো, মাথার ওপর টানা পাখা, এইভাবে চলছে। বাটলার নতুন বোতল খুলছে, নিচে লেখা না থাকলে কে বলবে মুন্সি। ভাবলেন যে খিদমতগার, মানে সামনে একটা চেয়ারে তার হাত জোর করে বসে আছেন মুন্সি। সেই মুন্সির কোনো ক্ষমতা ছিল না। সে একদিকে চাকর, খিদমতগার, মশালচি, বাবুর্চি, ধোপা, মালি, ভিস্তিওয়ালা, এইগুলো। নকর, নকর মানে চাকর যেটাকে আমরা বলে থাকি, তাকেই তো নকর বলা হয়। আচ্ছা, এখানে সেকালের সাহেবদের ঘর গেরস্থালির কেতাব কানুন শিখিয়েছিলেন ক্যাপ্টেন উইলিয়াম সেন নামে আরেক সাহেব। কে শিখিয়েছিলেন ঘর গেরস্থালির কথা? তিনি বলছেন মুন্সি ঠিক চাকর নয়, সে নকর, এবং সে চাকরের থেকে একটু উঁচুতে। তার কি কাজ না, নকর হচ্ছে সরকার, দারোগা, বেনিয়ান, জমাদার, চোপদার, খানসামা, কেরানি, মুন্সি এবং চাকর, এরা হচ্ছে তাহলে এরা হচ্ছে নকর। তাহলে নকর হচ্ছে মুন্সি ঠিক চাকর নয়, সে হচ্ছে নকর, মানে চাকরের একটু ওপরে। আর চাকর কারা? যারা খিদমতগার মানে খাটতো, মশালচি, বাবুর্চি যারা রান্না করতো, ধোপা যারা জামা কাপড় কেচে দিত, মালি আর ভিস্তিওয়ালা। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ। আর এখানে কি গুরুত্বপূর্ণ আছে? আর এখানে গুরুত্বপূর্ণ আছে হলো এই যে এই জায়গাটা এসো, দাঁড়া এক মিনিট। বাংলা বিভাগের সেকেন্ড মুন্সি ছিলেন আনন্দচন্দ্র শর্মা, মহামহিম শ্রীযুত কলেজ কাউন্সিলর। ঠিক আছে, এখানে যে কিনা সাহেবাজ বরাবর এসু লিখছেন, তাহলে এখানে আমরা দেখছি যে যার নামটা উল্লেখযোগ্য তিনি হচ্ছেন আনন্দ শর্মা। ঠিক আছে, এই আনন্দ শর্মার কথা এখানে কিন্তু উল্লেখযোগ্য। তোমরা কি দেখতে পাচ্ছো লেখাটা কি একটু হালকা হয়ে গেছে? না না, পাচ্ছি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এক মিনিট, বুঝতে পারছিলাম না, ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, তারপরে বলছি। যেটা বলতে গেলাম যে বাংলা বিভাগের এই সময় সেকেন্ড মুন্সি ছিলেন আনন্দচন্দ্র শর্মা। ঠিক আছে, তাহলে তিনি কোথাকার কোন কলেজের তিনি লিখছেন যে কেনেডি সাহেবের নিকট 2 বৎসর হইল আমি হাজির আছি। এখানে বলছেন যে 25 নম্বর শনিবার নিরপরাধে আমাকে অনেক ঘুষা ও থাবড়া এমন মারিয়াছেন যে আমি 2 দিবস শয্যাগত ছিলাম। লোকে চাকরি করে আপনার প্রাণ রক্ষার্থে ইহার নিকট যাওয়াতে কখন কি হইবে ইহার নিশ্চয় করিতে না পারিয়া যথেষ্ট ভীত হইয়াছি। অতএব অনুগ্রহপূর্বক হুকুম হয় আমি অন্য সাহেবের নিকট হাজির থাকি। ঠিক আছে, তিনি
কি করছেন, অন্যজনের কাছে করছেন, যে তিনি আর এই কেনেডি সাহেবের কাছে করবেন না কাজ, কারণ তাকে চড় মেরেছিল কেনেডি সাহেব এই কারণে, যার ফলে তিনি প্রায় উঠতেই পারেননি। ঠিক আছে, বাংলা বিভাগের এই সেকেন্ড মুন্সি এই কথা বলছেন। আর এখানে আরো একজনের গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা রয়েছে, যেটা হচ্ছে যে আচ্ছা এই ঘটনাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কবে এটা, নভেম্বর হবে, নভেম্বর 1810, 28 নভেম্বর 1810 এই সময়টা। আর ওই 25 নভেম্বরটা মেরেছিল। ঠিক আছে, ব্যাস আর কিছু দরকার নেই। ও আরেকটা এখানে গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম, এই যে এই জায়গাটা, ইংলিশ নামে আরেক পড়ুয়া কলেজের মুন্সি নজরুল্লাহকে চাবুক মারেন। মুন্সি তাকে একটি শব্দের ভুল অর্থ শিখিয়েছিলেন, ছাত্রটি জবাবে বলেছিলেন, তাই তিনি তাকে উচিত শিক্ষা দিয়েছেন, তাকে চাবুক মেরেছেন। অপরাধ, তিনি ছাত্রের সামনে বসেছিলেন। উর্দু বিভাগের মুন্সি গোলাম হোসেনও একবার তার ছাত্রের হাতে প্রহরিত হন। উর্দু বিভাগের যে মুন্সি সে ছিল যে গোলাম হোসেন, কলেজ কর্তৃপক্ষ তাকে চেপে ধরেছিলেন। ছাত্রটি খোলাখুলি স্বীকার করেন তার জানা ছিল না মুন্সি বা পণ্ডিতদের ভদ্রলোক বলে গণ্য করতে হবে। এবারে আসছি কবিতা। কপোতাক্ষ নদ, বোধহয় ফার্স্টেই আছে, মাইকেল মধুসূদন দত্তের। কপোতাক্ষ নদে কি বলা হয়েছে? আচ্ছা, ফার্স্ট অফ অল, কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের আমরা দেখে বুঝতে পারছি প্যাটার্ন। ঠিক আছে, একটা সনেট জাতীয় রচনা, যেখানে 14টি লাইন রয়েছে। আচ্ছা, এখানে একদম ফার্স্টেই একটা নদীর কথা রয়েছে, কপোতাক্ষ নদ, অর্থাৎ দেশপ্রেম, দেশভক্তি। তিনি বিদেশে আছেন, তবু তার নিজের দেশের প্রতি তার যে একটা দেশভক্তি, দেশপ্রেম, এইটা তিনি কখনোই ভোলেননি, এবং সেটা নিয়েই কিন্তু তার এই রচনা তিনি লিখেছেন। ঠিক আছে, কপোতাক্ষ নদ এই কারণেই কিন্তু লেখা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে কপোতাক্ষ নদে? কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতা বলি 1866 গ্রন্থের 34 সংখ্যক কবিতা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 34 সংখ্যক কবিতা, চতুর্দশপদী কবিতা, চতুর্দশপদী 1866। ঠিক আছে, এগুলো তো তোমাদের নোটস এর মধ্যে আছে। বলছে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। তাহলে প্রথমেই নদীর কথা বলা হয়েছে, এবং নদীর কথা বলা হচ্ছে যেখানে যে তোমার কথা সব সময়ের জন্য ভাবি, সেটার কথাই বলা হচ্ছে, যে তোমার কথা সব সময়ের জন্য ভাবি। চতুর্দশপদীর এটা সনেট যেটা, সেটা এই ধরনের রচনাগুলোই সেখানে গুরুত্বপূর্ণ। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া যন্ত্রধ্বনি, তবে কল কল জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনি। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলছে, যে প্রথমেই যে একটা নিশার স্বপনের কথা রয়েছে, যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া যন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ তলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। যেখানে নিশার স্বপনের কথা আছে, প্রথম লাইনে যেখানে নদের কথা আছে, মায়া যন্ত্রধ্বনির কথা আছে, কবি বলছেন যে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, অর্থাৎ তিনি প্রচুর দেশ দেখেছেন জীবনে, অনেক নদী দেখেছেন, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, কিন্তু দেশের যে নদ নদী, তার যে স্নেহ, তার যে অন্তরঙ্গতা, সেটার অন্য কোনো জায়গায় পাওয়া যায়নি। দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ যেখানে আমরা জন্ম নিই সেই স্থানটা, অর্থাৎ তাকে মায়ের সঙ্গে আমরা তুলনা করি,
তার স্বাদ বোধহয় অন্য কোনো জায়গায় আর মেটানো সম্ভব নয়। আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি। ঠিক আছে, বলছে আর কি তবে তোমার সঙ্গে, মানে কবি ভাবছেন তিনি আর কি দেখা হবে, তিনি জন্মভূমির কথা বলছেন, তিনি সাগরের উল্লেখ করেছেন, এগুলো তিনি বলছেন যে আর কি দেখা হবে, আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বঙ্গজ জনের কানে শখে সখা রীতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। বঙ্গের সঙ্গীতের কথা বলা হয়েছে, যেখানে প্রবাসের প্রসঙ্গ এসেছে। এইখানে এই লাইনের মধ্যে যেখানে বলছেন যে কপোতাক্ষ নদী, এই কপোতাক্ষ নদীর কথাই বলা হয়েছে, যে নদীর তীরে কবির জন্ম, তিনি প্রবাসে থেকেও জন্মভূমির স্মৃতিচারণা করছেন, তার দেশপ্রেমের কথা তিনি উল্লেখ করছেন। ঠিক আছে, সেই কপোতাক্ষ নদীর কথা এখানে বলা হয়েছে। কবি যখন কপোতাক্ষ নদ লিখছেন, এটা একটা বলা দরকার যে তখন তিনি রয়েছেন কোথায়, তখন তিনি রয়েছেন ভার্সাইতে। কবি যখন কপোতাক্ষ নদ লিখছেন তখন কবি রয়েছেন ভার্সাইতে, বিদেশে ভার্সাইতে। ঠিক আছে, এটা একটা সনেট। মানে মানে ম্যাম ওই দেশের কথা মনে করেই লিখেছেন আর কি, তাই তো? একদম একদম, দেশের কথা চিন্তা করেই লিখেছেন। আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে মূলত ৮/৬, ৮/৬ ছন্দলিপি এখানে করা হয়েছে। ঠিক আছে, ৮/৬ এইটা। আচ্ছা, পরে কি রয়েছে, পরের কবিতাটা রয়েছে রবীন্দ্রনাথের প্রকৃতি। এটা তো একদম মানে মোস্ট ইজি, এটা একটা গান, আকাশ ভরা সূর্যটা। ঠিক আছে, এটা আমাদের গীত বিতানে রয়েছে, তাই না? পূজা পর্যায়ের একটা অসম্ভব সুন্দর গান রবীন্দ্রনাথের, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। প্রকৃতি প্রেম, যে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, যেখানে এই যে অপরূপ দৃশ্য, তার মাঝখানেই আমি মোর পেয়েছি মোর স্থান। অর্থাৎ কবি বলছেন যে সেখানেই আমি, আমার জন্ম, সেখানে আমি থাকতে পেরেছি, বিস্ময়ে তাই জাগে আমার গান। তাই এই দৃশ্য দেখে আমি অবাক, আমি হতবাক, সেই কারণেই বোধহয় আমার এত গান, মানে আমার এত সৃষ্টি বোধহয় এই পরিবেশ ছাড়া, বাংলাদেশের এই পরিবেশ ছাড়া কিন্তু সেটা কখনোই লেখা সম্ভব হতো না। রবীন্দ্রনাথ সেটাই বলেছেন। প্রকৃতি কবিতাটি গীতবিতান থেকে নেওয়া হয়েছে, ১৩৩১ বঙ্গাব্দ গীতবিতান কাব্যগ্রন্থতে লেখা। এখানে ১৩টি লাইন রয়েছে কবিতাতে, প্রকৃতি বিষয়ক, যেখানে আকাশ সূর্য তারার কথা রয়েছে, যেখানে তিনি মহাসৃষ্টির যে রহস্য সেটাকে প্রত্যক্ষ করেছেন, তার মানে প্রকৃতির প্রতি তার গভীর আকর্ষণ, সেটাই তিনি বোধহয় প্রত্যক্ষ করেছেন। অসীম কালের জেহিল লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্তধারায় লেগেছে তার টান। অর্থাৎ কবির কোথাও যেন এই যে স্পর্শ, কোথাও যেন কবিকে টানছে, অর্থাৎ কোথাও যেন, মানে সেটা কখনোই সেই যে এই যে মাতৃত্ব, এই যে বঙ্গভূমির প্রতি তার যে টান, প্রকৃতি চেতনা, এগুলো কোথাও যেন কবির নারীর সঙ্গে মানে একেবারে ওতপ্রোত ভাবে জড়িত। বিস্ময়ে তাই জাগে আমার গান। তারপরে তিনি প্রকৃতির আবার সুন্দর বর্ণনা দিয়েছেন যে ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ঠিক আছে, তো যেখানে বলছেন যে ঘাসে ঘাসে, মানে আমরা দেখেছি যে রূপসী বাংলাতে জীবনানন্দও কিন্তু এই সেই কি বলবো সেই ঘাসের প্রসঙ্গ এনেছেন। মানে ঘাস মানে এখানে আমি বলতে চাইছি রূপসী বাংলার প্রকৃতি যে চেতনা, সেটা রবীন্দ্রনাথের কবিতাতেও কিন্তু সেই প্রকৃতি চেতনা এসেছে। ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, বলছে। তারপরে বলছে কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি। মানে কান পেতেছি, তিনি বারবার সচেতন, তার যে একটা বার্তা দিয়েছেন, ধরার বুকে, পৃথিবীর বুকে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন, সেইভাবেই লিখেছেন। জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বলছে এই পৃথিবীতে সবকিছুই কবির মনে হয়েছে যে বোধহয় অজানা, এবং সেই অজানার মধ্যেই তিনি জানাটাকে প্রত্যক্ষ করেছেন। তার মনে হচ্ছে জানা, কিন্তু না, সবই মনে হচ্ছে অজানা, সবটুকুকে তিনি যেন প্রত্যক্ষ করছেন। প্রত্যেকটা মুহূর্তে কবির যেন মনে হচ্ছে তিনি নতুন নতুন কিছু সন্ধান করছেন। তাই জন্য বিস্ময়ে তাই জাগে আমার গান। এই হলো। তারপরে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাতে কি বলা হচ্ছে? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাতে বলা হচ্ছে যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় মানুষের নামে এই যে কবিতাটি লিখছেন, যেখানেও কিন্তু এই 14টি চরণ মানে পংক্তি রয়েছে, ঠিক আছে, 14টি পংক্তি রয়েছে, এবং এখানেও আমরা দেখছি যে কবিতাতে অনেকগুলি দেশের কথা রয়েছে। সেই দেশগুলোর নাম কিন্তু উল্লেখযোগ্য: রুশ, ভারত, চীন, পাকিস্তান, আমেরিকা, মিশর, কঙ্গো, কিউবা, 8টা বোধহয় দেশের নাম রয়েছে। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে, ঠিক আছে। সাদা, কালো, হলদে, বাদামি, নানান রঙের মানুষ, মানে বিভিন্ন দেশে তিনি বিভিন্ন ধরনের মানুষকে প্রত্যক্ষ করেছেন। শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী, আমাদের জীবনের যে প্রত্যেকটা যে স্তর, এতগুলো স্টেজ, সেখানে আমরা কিভাবে নিজেকে প্রত্যক্ষ করছি সেইটা। দেশে দেশে যারা পাখির চেয়েও বড় প্রতীক্ষায় নীড় বাঁধে জনক জননী সন্তান সন্ততিকে নিয়ে, তাদের আমি দেখতে পাই পৃথিবীর সব দেশে। এতগুলো দেশ, সবগুলো মনে রাখতে হবে। যখন যেখানে হয়তো এরকম দিতে পারে প্রশ্নটা, যেখানে এই 4টে অপশন দিয়ে দিল, যার মধ্যে বলে এখানে কবিতায় কোন দেশের নাম উল্লেখ করা হয়নি, সেইটা লিখতে হবে। যখন যেখানে একটি সদ্যজাত শিশু কান্না শুনি, অথবা প্রেমিক প্রেমিকার মৃদু গুঞ্জনে অনুভব করি একটি রাত ভোর হচ্ছে, তাদের আমি দেখতে পাই, ঠিক আছে, অন্ধকারের মধ্যে ক্রমেই স্পষ্ট হচ্ছে। আর তখনই তাদের মুখে আমার নিজের নাম শুনতে পাই, বুঝতে পারি আমিও একজন মানুষ, পবিত্র নিরপরাধ। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, এই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মানে দেশ সংক্রান্ত: 3 পাহাড়ের স্বপ্ন ছিল, জন্মভূমি, তিনি শ্রেষ্ঠ কবিতার জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। অর্থাৎ এই যে পৃথিবীর নানা দেশের মানুষের সঙ্গে তার যে একটা দেখেছেন, তাদেরকে তিনি যে প্রত্যক্ষ করেছেন, সেখানে নানা ধরনের মানুষ, পৃথিবীতে বিভিন্ন দেশে তিনি গেছেন, সেখানেও তো তিনি বিভিন্ন ঐতিহাসিক, যে কোথাও যুদ্ধ দেখেছেন, কোথাও দ্বন্দ্ব দেখেছেন, ঔপনিবেশিক যুদ্ধ, দাঙ্গা হচ্ছে, কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, কোথাও রাজনৈতিক লড়াই হচ্ছে, আবার প্রেমিক প্রেমিকারও একটা ছবি দেখছেন, ঠিক আছে। নতুনদের জন্য, নতুনরাও কিন্তু জীবনে এই যে আমি নিজের নাম শুনতে পাই, বুঝতে পারি আমিও একজন পবিত্র মানুষ, আমানুষ, পবিত্র এবং নিরপরাধ, অর্থাৎ অন্ধকারের মধ্যেই পরের দিনের আবার আলোর যে একটা সূচনা হচ্ছে, নতুনদেরও তিনি কথা কিন্তু জানতে পারছেন। এই সবগুলোই কিন্তু কবিতায় ধরা পড়ছে। মানে জীবনে খারাপটা থাকবে, অন্ধকার দিক থাকবে, কিন্তু পাশাপাশি আলোর দিকটাও কিন্তু থাকবে। এই কারণেই তিনি পবিত্র নিরপরাধ মানুষ বলে নিজেকে কিন্তু স্বীকার করেছেন। এটা ঠিক আছে। মানুষের নাম কবিতা। আচ্ছা, মানুষের নামের পরে যে জনম দুঃখিনী, পরবর্তী কবিতাটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের জনম দুঃখিনী। ম্যাম, মানুষের নামটা কোথা থেকে নেওয়া হয়েছে? মানুষের নামেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা পরিষ্কার করেনি, কোনো গ্রন্থ থেকে নেওয়া হয়নি, তবে শ্রেষ্ঠ কবিতা এটা আছে, অন্তর্ভুক্ত হয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। আচ্ছা। এটা মূলত একটি মানে কথা, মানে একটা ধরন থাকে তো কবিতার, যেমন সনেট, তো এটা ওই কথা কাহিনী কাহিনীমূলক আর কি, খানিকটা মানে গদ্যের আকারে লেখা। ম্যাম, টেক্সট গুলো কি গ্রুপে দেওয়া আছে, পিডিএফ?
ড্রাইভ দিয়ে দিয়েছিলেন, ড্রাইভের মধ্যেই দেওয়া আছে। ম্যাম লিঙ্কটা আর একবার দেবেন? দেব। কৃত্তিবাস পত্রিকার মানে সম্পাদক ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানি, পড়েছি। নীলরতন, সনাতন পাঠক, নীল উপাধ্যায়, এই সমস্ত ছদ্মনামে তিনি লিখতেন। আত্মপ্রকাশ হচ্ছে তার প্রথম উপন্যাস, তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন, এইগুলো আমরা অলরেডি পড়েছি। মূলত এখানে যেটা হচ্ছে যে দেশবাসী মানে পরাধীনতার যে যন্ত্রণা, মানুষ দেশ যতদিন পরাধীন ছিল, তারপরেও দেশবাসীর মধ্যে তখন একটা ছিল যে না, দেশ কবে স্বাধীন হবে। আবার দেশ যখন স্বাধীন হলো, তখন আমরা কি করলাম যে আমাদের দেশমাতৃকা, তাকেই আমরা কি করতাম, পুজো করতাম। ঠিক আছে, এইভাবেই যে দেশের প্রতি এই যে সম্পর্ক বিভিন্ন, পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু আর দেশবাসীরা এই সমস্ত কিছু করছে না, ফলে তাদের মধ্যে সংকীর্ণ রূপ, মানে তাদের যে খারাপ রূপ, সাম্প্রদায়িকতা, সেইগুলো কিন্তু উঠে আসছে। এই যে মুহূর্ত, এই মুহূর্তে কবি বলছেন যে না, আবার দেশমাতৃকার চরণে পুজো করাটা দরকার, আবার দেশমাতৃকাকে স্মরণ করতে হবে, এই পরিস্থিতি থেকে বাইরে বেরোতে। ঠিক আছে, যতদিন ছিলে তুমি পরাধীনা, ততদিন ছিলে তুমি সবার জননী। ঠিক আছে, এখন তোমাকে আর মা বলে ডাকে না কেউ, লেখে না তোমার নামে কবিতা, মানে দেশমাতৃকাকে বলছে। বুক মোচড়ানো সুরে সেই সব গান, গুপ্ত কুঠুরিতে মৃদু মোমের আলোয়, সামনে আবেগের মাতামাতি। মানে সেই যখন সকলে আটকে ছিল, ওই যে গুপ্ত কুঠুরি, মানে জেলের মধ্যে যখন পরাধীনতার শৃঙ্খলে সবাই আটকে রয়েছে, তখন মাকে ডাক, জনম দুঃখিনী মা কোনোদিন স্বাধীন হলে না। বলছে তুমি কোনোদিনই স্বাধীন হলে না, যেই না স্বাধীন হলে, মানে দেশ যেই না স্বাধীন হলো, আর তোমাকে কেউ ডাকে না, এখন তোমাকে আর ভুলেও ডাকে না কেউ, আঁকে না তোমার কোনো ছবি, কেউ কারো ভাই নয়, রক্তের আত্মীয় নয়, নদীর এপার দিয়ে নদীর ওপার দিয়ে চলে যায় বিষণ্ণ মানুষ, মানে যেই কাজটা ফুরিয়ে গেছে, এখন আর কেউ কারো নয়। এটাই বলছে যে মা যতদিন আটকা ছিল তখন সবাই তোমাকে ডাকতো, কিন্তু এখন আর কেউ ভুলেও তোমাকে ডাকে না, কেউ ছবি আঁকে না তোমার। ঠিক আছে, এই যে গুপ্ত কুঠিরিতে মৃদু মোমের আলোর সামনে আবেগের মাতামাতি, এই দুটো লাইন গুরুত্বপূর্ণ। বুক মোচড়ানো সুরে সেই সব গান, লাইনগুলো কিন্তু দেখতে হবে, কবিতার লাইনগুলো স্পেশাল দিয়ে দিতে পারি কিন্তু শূন্যস্থান পূরণ। ঠিক আছে, এই সপ্তাহে এটা পড়িয়ে দিচ্ছি, একটু দিয়ে দিও তো পরীক্ষাটা, পরীক্ষার প্রশ্ন দিয়ে ম্যাম বলছি, এটা কি 3টে স্তবক হবে? ওই জনম দুঃখিনীর ঘরটা, হ্যাঁ, জনম দুঃখিনীটা। জনম দুঃখিনী, জনম দুঃখিনীতে হচ্ছে দাঁড়ায়, এটাতে হ্যাঁ 3টে স্তবক হবে, একটা গ্যাপ রয়েছে, 3টে স্তবক। লাইন 10টা, এটা কি হবে? আন্তর্জাতিক গল্পগুলো অত গুরুত্বপূর্ণ নয়, আন্তর্জাতিক গল্পগুলোর মধ্যে একটা আন্তর্জাতিক গল্প আছে, একটা হচ্ছে জুল ক্লারেতির লেখা। ওইখানে ওই জুল ক্লারেতির যেখানে কি বলবো, উনি একজন ফরাসি নাট্যকার, তার যেখানে বলছে একটা শিশু জ্বরের পর প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে, মা তাকে তার জন্য চেষ্টা করছে তাকে কিভাবে সুস্থ করে তুলবে। তো শিশুটিকে সুস্থ করার পর মানে তার জন্য আহ পিতা সব রকম চেষ্টা করছেন, শিশুটি সুস্থ হয়ে উঠছে, কিন্তু শিশুটি তাকে দেখে সুস্থ হয়ে উঠছে না, অবশেষে একটা অভিনেতাকে দেখে সুস্থ হয়ে উঠছে। ঠিক আছে, আন্তর্জাতিক গল্পটা এই যে শিশুটার মানসিক অবসাদ থেকে ওর যে মানে ওর জীবনের প্রতি বাঁচার ইচ্ছেটা চলে গেছিল, এবার সেখান থেকে ওই যে অভিনেতাকে দেখে সেই যে সুস্থ হয়ে উঠছে, সেই গল্পটাই হচ্ছে এইখানকার মূল বিষয়। ঠিক আছে, কিভাবে মানে শিশুটার কিভাবে ভালো লাগছে, এটা গুরুত্বপূর্ণ।
চরিত্রগুলো দেখবে যে জাক লেগ্রা, যেটা ফ্রাসুয়ার পিতা, মানে বাচ্চাটার নামটা হচ্ছে ফ্রাসুয়া, যে কিনা, একটা মিনিট একটু হোল্ড করো তো, একটু হোল্ড করো। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই হলো গল্পটার মূল বিষয়। আমি এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে দিয়েছি, এটা খুব একটা কিছু কঠিন নয়। আর যদি মনেও করো যে গল্পটা পড়বো না, বিষয়গুলো পড়ে চলে যাব, সেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, পুরো লাইন ধরেই লিখে দিয়েছি। ঠিক আছে, পুরো নোটটা ভালো করে পড়ে চলে গেলেই হবে এই জায়গায়। গল্পটির অনুবাদক ছিলেন, মনে রাখবে এটুকু, সেটা হচ্ছে উৎপল দত্ত। ঠিক আছে, গল্পটির অনুবাদক ছিলেন উৎপল দত্ত। কঠিন আছে ওই সাহিত্য চর্চার গল্পগুলো। এটা রচনাটার নাম বুম বুম, এটার উৎপল দত্ত বাংলায় অনুবাদ করে দিয়েছিলেন, এটা খেয়াল রেখে দিও। এই ফ্রাসোয়ার চুলের রং কেমন, ফ্রাসোয়ার বয়স কেমন, এই গল্পের শুরুতেই যে যে মাসের কথা আছে সেটা গুরুত্বপূর্ণ, দেখবে জুন মাসের কথা রয়েছে, এটা গুরুত্বপূর্ণ। একবার এই যে 7 বছর, তার তার চুলের রং, সুস্থ সবল, 3 সপ্তাহ আগেও সে সুস্থ ছিল, হঠাৎ করে সে জ্বরে পড়লো, এত গল্প, ইজি গল্প। এই লাইনটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাবা বলে উঠতেন, চুপ করো চুপ করো, অমন বলে না। কি কি খাওয়াতে চেষ্টা করতো, গরম চা, সিরাপ, একটু মিষ্টি, এগুলো। আর ওই যে অভিনেতা এলো, কি ঘোর যুদ্ধ বেড়েছে, মানে সেই রূপকথার গল্প বলে না, সেই রূপকথার গল্প শুনিয়ে শিশুকে যেভাবে আর কি এ করে, তো সেইভাবেই শিশুকে মানে ভুলিয়ে এই জায়গাগুলো করতো। ঠিক আছে, এই অভিনেতার নাম ছিল মসিয়ে মোরো। মসিয়ে মোরো। এই সময় ওই ওনার বাবার সঙ্গে দেখা হয়, জাক লেগ্রার সঙ্গে দেখা হয় ওই অভিনেতা, এবং সে কিভাবে সুন্দরভাবে ঘরটাকে সাজিয়েছে এগুলো দেখায়। ঠিক আছে, এবং সে শুধু শেষে একটাই কথা বলেছিল, সে যাতে বুম বুমকে নিয়ে লিখতে পারে, এটাই আর কি। লাস্ট ওয়ান হচ্ছে কি আছে, আন্তর্জাতিক কবিতা, আফ্রিকা। সেই আফ্রিকার কথাই রয়েছে, এটা শঙ্খ ঘোষ অনুবাদ করেছে। ঠিক আছে, এটা শঙ্খ ঘোষ অনুবাদ করেছে। আফ্রিকা কবিতার মধ্য দিয়ে আফ্রিকা শব্দটা ব্যবহার হয়েছে কতবার, এই আফ্রিকা শব্দটা ব্যবহার হয়েছে 8 বার, এটা খেয়াল রেখে লিখে দিয়েছে। মানে আফ্রিকা যতই বলা হোক যে একটা মানে পিছিয়ে পড়া মানুষ, কিন্তু তারা পরিশ্রমে, তাদের রক্তের ঘামে, সবকিছু দিয়ে তারা তরুণ, তারা সমর্থ, তারা দৃঢ়তা, তাদের ধৈর্য আজকে আফ্রিকাকে এই নিয়ে জায়গায় নিয়ে গেছে। আফ্রিকায় দাসত্বের কথা রয়েছে তাদের গায়ে, তারা বর্ণ বিদ্বেষ তাদের মধ্যে ফুটে উঠেছে। যতই যাই হোক না কেন, যতই যাই হোক না কেন, আফ্রিকার মধ্যে আমরা দেখেছি যে তাদের মধ্যে এই যে বিষয়গুলো, তাদের আহ, তাদের তাদের সারা জীবন তাদেরকে সবাই অপমান করেছে, তবু তারা কখনোই, তাদেরকে চাবুক মেরেছে কারণ তাদের বর্ণবিদ্বেষ, তাদেরকে দাস হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তারা নিজেদেরকে বিকিয়ে দেয়নি। তবুও তাদের মধ্যে আমরা দেখছি এত অত্যাচার সত্ত্বেও আফ্রিকা কিন্তু আজকে উঠে দাঁড়িয়েছে। তাদের যে গাথা, তাদের যে কাহিনী, বীর গাথা, ঠিক আছে, এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। অর্থাৎ আফ্রিকা সারা জীবন এই এই ঘটনার দ্বারা বিপর্যস্ত, তবুও তাদের গৌরব গাথা। হুম, এখানে বলা হচ্ছে যে তাদের যে ধৈর্য, তাদের যে দৃঢ়তা, এই দৃঢ়তায় আফ্রিকা আবার জেগে উঠবে, এই কথাই ঠাকুমা বলতেন।
ঠিক আছে, মানে আমার মাকে শঙ্খ ঘোষ বলে গেছেন এটা আফ্রিকা বলতে, যে একদিন না একদিন এই দেশপ্রেমের মধ্যে ফুটে উঠেছে, একদিন না একদিন আবার আফ্রিকা যাবে। এই গেল আফ্রিকার। আফ্রিকার আচ্ছা বাংলা অনুবাদটা তো বলে দিয়েছি, কবিতার লাইনগুলো একবার দেখবে। আচ্ছা রবীন্দ্রনাথের গল্প সম্পর্কে তো আর কি বলবো, ওটা তো আমি নোট করে দেব, সেটাতে লিখেও দিয়েছি তোমাদের যে কোন গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেনা পাওনা গল্প তো আমরা সকলে জানি, সেক্ষেত্রে বলবো এখানে আমি এগুলো করে দিই। রামসুন্দর যে নিরুপমার মানে একটা পণ প্রথার গল্প রয়েছে, নিরুপমার অত্যন্ত গরিব, তার বাবা ঠিকভাবে পণ দিতে পারেনি আর তার বিয়ে দিয়েছিল অনেক বড় লোক বাড়িতে, অর্থাৎ কিনা কোথায় দিয়েছিল সে যে কি বলে তোমার কি বলে রায় বাহাদুর ছিল তার শ্বশুর মশাই, তাই না? রায় বাহাদুরের ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। তা আলটিমেটলি বিবাহ দেওয়ার পরে কি হয়েছে, বিবাহ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে পণটা তো দিতে পারেনি, ফলে তার উপর নানাবিধ অত্যাচার করতো সবাই মিলে। রামসুন্দর মিত্র যে নিরুপমার যে পিতা, তার 5 ছেলের পর একটাই কন্যা ছিল, ফলে পাত্রপক্ষ 10,000 টাকা দান সামগ্রী এইগুলো তো রামসুন্দর বলেছিল যে পরে দিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি ভালো পাত্র হাতছাড়া হওয়ার লোভে সে কিন্তু কি করলো, অনেক কষ্টে 3,000 টাকা জোগাড় করে বিয়ে দিয়ে দিল। বিয়ে হলেও শ্বশুর বাড়িতে পুরো টাকা না দিতে পারায় পরবর্তীকালে কি হলো, মাঝে মাঝে টাকা দিতে যেত, সেটা খুবই অল্প, কিন্তু পুরো টাকাটা সে শোধ করতে পারেনি। এই অবস্থায় কি হলো, প্রচুর গঞ্জনা তিরস্কারে একদিন বৃদ্ধ হতে অসুস্থ হয়ে ভালো করে মানে ঠিকভাবে সে জীবন যাপন করতো না, তার ফলে কি হলো এখানে তার মৃত্যু ঘটলো। ঠিক আছে, এই যে মৃত্যু যাত্রা মহা সমারোহে করেছিল সেই রায় বাহাদুর, দিয়ে নতুন কন্যার সন্ধান করে আবার 20,000 টাকা এবারে পণ নিল, এবার হাতে হাতে পণ নিল, দিয়ে কি করলো আবার বিয়ে দিয়ে দিল। এখানে যে ঠাকুরের নামগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চরিত্র বলতে রামসুন্দর মিত্র, রায় বাহাদুর, রায় বাহাদুরের পুত্র, তাদের দুজনের নাম নেই। নবীন মাধব যে বিদ্যা বুদ্ধি যার আছে, রাধা মাধব নাতি, আর হরমোহন তার জ্যেষ্ঠ পুত্র ছিল হরমোহন। ঠিক আছে, আর ছিল নিরুপমা তার শাশুড়ি, নাতনি, রামসুন্দরের 6 বছরের একটা নাতনি, আর দাসী ছিল রায় বাহাদুরের বাড়িতে যে কাজ করত। এই যে দেনা পাওনা, কোথা থেকে গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে সেটা, গল্পটি কোথা থেকে প্রকাশিত হচ্ছে বলো দেখি। হিতবাদীতে প্রকাশিত হচ্ছে। দেনা পাওনা মনে পড়ছে না? হিতবাদীর একদম প্রথম সারির গল্প বলেছিলাম হ্যাঁ না? ম্যাম। সাল পড়তে হবে, হ্যাঁ সাল পড়তে হবে দেনা পাওনার, এটা কিন্তু টেক্সটের গল্প আছে। তো এটার উত্তর হবে দুয়েরটা, এই এটা হচ্ছে 1298। ঠিক আছে, ওই সালটা 1298 বঙ্গাব্দ, দেনা পাওনা হিতবাদী পত্রিকা। কাবুলিওয়ালাটাও সহজ, ওই মিনি কাবুলিওয়ালার গল্প, এগুলো আমরা সবাই জানি যে রহমত যে কিনা কেন্দ্রীয় চরিত্র, সে আফগানিস্তান থেকে আসছে, এসে কিসমিস, শুকনো ফল, কাজু এসব নিয়ে ব্যবসা করে। কলকাতায় বাঙালি ছোট্ট মেয়ে মিনির সাথে তার সখ্যতা গড়ে ওঠে, কিন্তু একদিন পাওনাদারদের ঝগড়ার জন্য তাকে কি করে, সে তো তাকে মেরে ফেলে এবং তার ফলে তাকে কি করে, যেতে হয় জেলে। এবার জেলে গিয়ে এদিকে যত বছর সে জেল খাটছে, সে দেখে যে মিনির বিয়ে, তাই তো ছোট্ট মিনি বিবাহযোগ্য হয়ে উঠেছে, তার বিয়ের আয়োজন চলছে। সেই সময় তার নেবে মানে তার যে মেয়ের কথা আফগানিস্তানে, সেখানে তার মেয়ের কথা মনে পড়ে যায়, তাই না? মিনির বাবা তার সেই সন্তানের কথা মনে পড়ে যায়, তার পিতৃ হৃদয়ের যে হাহাকার, সে তার নিজের মেয়ের কাছে ফিরে যেতে, মিনির বাবা যে রহমতকে বুঝতে পারে এবং সে কি করে, বলে যে না তুমি কি করো, তোমার নিজের মেয়ের কাছে ফিরে যাও এবার। ঠিক আছে, খুব
শেষ যে বাক্যটা আছে গল্পটা খুব গুরুত্বপূর্ণ, যে মঙ্গলের আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠি। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কাবুলিওয়ালারও ক্ষেত্রেও তাই, কাবুলিওয়ালার সাল মনে রাখতে হবে। কাবুলিওয়ালা হচ্ছে 1299 বঙ্গাব্দ, ঠিক আছে। আর কাবুলিওয়ালাও হচ্ছে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সাধনা পত্রিকা। আর হচ্ছে কাবুলিওয়ালা 1299। কাবুলিওয়ালা সিনেমাটা দেখেছো আশা করি। কাবুলিওয়ালা সিনেমাটাতে অভিনয় করেছে কবি বিশ্বাস, খুব সুন্দর। আর চিত্রকর বলে যে গল্পটা রয়েছে, এটা রবীন্দ্রনাথের তুলনামূলক ওই 1336 বঙ্গাব্দের একটা গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গল্পটা কিন্তু রবীন্দ্রনাথের অন্যান্য গল্পের মতো এত, কি বলবো, মানে প্রচলিত গল্প নয়। মানে দেনা পাওনা, কাবুলিওয়ালা এতক্ষণ বা তোমাদের এর পরেই আছে শুভা, যেমন রয়েছে ওই কি যেন রয়েছে আর একটা, পোস্টমাস্টার বোধ হয় রয়েছে, পোস্টমাস্টার, শুভা, এগুলো রয়েছে। তো এগুলো যেমন খুব মোস্ট পপুলার, সেরকম কিন্তু চিত্রকর যে গল্পটা, এটা কিন্তু ততটা গুরুত্ব, মানে ওই রকম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গল্পটি 1336 বঙ্গাব্দে এই গল্পটি, এবং শান্তিনিকেতনের বর্ষা উৎসবে গল্পটা পড়া হয়েছিল, চিত্রকর গল্পটা, ঠিক আছে। এখানে ওই, এখানে একটা মানে বঙ্গদেশের কথা রয়েছে, যেখানে ময়মনসিংহ থেকে গোবিন্দ বলে যে গোবিন্দ, যে প্রধান নায়ক চরিত্র, সে ফিরে আসছে কলকাতায়, কলকাতায় আসে পয়সা করবে বলে, ম্যাট্রিক পাস করে, ঠিক আছে। মানে এক প্রকার সে সবাই যেটা বলেছিল যে সবাই মানে ম্যাকদুলাল বলতো আর কি গোবিন্দকে, গোবিন্দের একজন তার মানে পিতৃব্য, মানে তার পিতার মতোই একজন তার সেই সম্পর্কিত ভাই ছিল, যে হচ্ছে মুকুন্দ, ঠিক আছে। মুকুন্দ, তার স্ত্রী, তার ছেলে, এই সমস্ত সবকিছু রেখে সে মারা গেল হঠাৎ করে, ঠিক আছে। এই অবস্থায় মুকুন্দ আবার ওকালতির কাজে খুব প্রবীণ। তো মুকুন্দ কি করলো, যে মুকুন্দর স্ত্রী ছিল সত্যবতী, তাকে সতু বলে ডাকে। এই যে শিল্প রচনা করতো সত্যবতীর আর কি বংশে এগুলো খুব প্রচলিত ছিল। আর এখানে আমরা আরেকটা দেখছি যে সে আবার রঙ্গলাল বলে একটা চরিত্র, যে ছিল বড় বাবু, অর্থাৎ কিনা গোবিন্দর অবর্তমানে সত্যবতীর কাছে এলে দেখলেন যে তার শিল্প সাধনার যে চর্চা, মানে রঙ্গলাল একজন নামী চিত্রবিদ্যায় খুবই নামজাদা হয়ে ওঠেন আর কি, ঠিক আছে। রঙ্গলাল যে সত্যবতীর থেকে একটু বয়সে বড়, তার সম্পর্কে ভাগ্নে হয়, এটা। এই কারণে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। গোবিন্দ মানে এখানে সত্যবতীর যে জীবনটা এবং এই যে মুকুন্দ, এটাই কিন্তু বেশি করে প্রাধান্য পেয়েছে গল্পের মধ্যে, ঠিক আছে। গল্পের মধ্যে গোবিন্দ ঠিক নয়, সত্যবতী এবং যেটা হচ্ছে যে মুকুন্দর জীবনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখানে আরেকটা আমরা দেখছি যে চুনিলাল ছিল, যে কিনা মুকুন্দর পুত্র ছিল, ঠিক আছে, চুনিলাল। তো গোবিন্দ একদিনকে এরকমই চুনিলালকে, যখন গল্পের মধ্যে আছে যে যখন সে প্রবেশ করছে, তাকে দেখে তার কিন্তু ছবিটা দেখে কিন্তু ছিঁড়ে দিচ্ছে, ঠিক আছে। এবং সত্যবতী, যে কিনা একাদশীর দিন সে কিন্তু কোথায় কাটাতো, সে বেশিরভাগ সময়টাই কিন্তু ঠাকুর ঘরে পুজো করে কাটাতো, ঠিক আছে, ঠাকুর ঘরে কাটাতো। মানে একটা এক প্রকার আমরা বলবো যে গল্পটার মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে এই গল্পটার মধ্য দিয়ে, চিত্রকর গল্পের মধ্য দিয়ে একটা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে। এমনই এটা একটা গল্প যেটার মধ্য দিয়ে একটা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে চিত্রকরের মধ্য দিয়ে। গোবিন্দর পেশা মূলত কি ছিল, ওকে ম্যাকডুগাল করতো সবাই, ঠিক আছে। ওই গনি ব্যাগওয়ালা বড় সাহেব, বড় বাবুর সামনে এই সমস্ত সব কাজ করতো। মানে
মানে সত্যবতী কিভাবে জীবিকা নির্বাহ করছেন তার স্বামীর মৃত্যুর পর, সেটাই হচ্ছে এখানকার মূল বিষয়। তাহলে কি এই সপ্তাহে পরীক্ষা নেব এই পুরোটা সাহিত্য কথাটা, ক্লাস হ্যাঁ ম্যাম। 11 নিয়ে নেব? হ্যাঁ ম্যাম, শুধু টেক্সটটা তো? হ্যাঁ হ্যাঁ, পুরো টেক্সটটা, সাহিত্য কথাটা পুরো ক্লাস 11 যেটা পড়িয়ে দিলাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ঠিক আছে। আর ক্লাস 12টা আবার নেক্সট উইকে পড়িয়ে দেবো, তো সেটাও দিয়ে দেবো। আর দেখি আমি ক্লাস 12টা আমি নেক্সট উইকে তোমাদের দুটো ক্লাস করাবো, ঠিক আছে? তো শেষ খানিকটা ম্যাম বলছি, এই এই শনিবার কি আপনি ব্যাকরণের ওই শব্দ ভান্ডার পড়াবেন? হ্যাঁ, উপসর্গ করাবো বলেছিলাম, শব্দভান্ডার। উপসর্গ আছে। সন্ধিটা বাকি আছে না আমাদের, সন্ধি বাকি আছে, সন্ধিটা করিয়ে দেবো, দেখি হ্যাঁ রবিবার ম্যাম, হ্যাঁ হ্যাঁ। করাতে পারি। উপসর্গটা করিয়ে দেবো। উপসর্গ কিছু করার নেই, মুখস্থ করতে হবে, তবু আমাকে একবার বলে দিতে হবে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে শব্দগুলো, ওটাই গুরুত্বপূর্ণ বেশি। ঠিক আছে, পড়ো।